আমাদের গল্পের নায়িকা চেং, যাকে প্রত্যেক দিন রাতে সারা দিন ধরে অত্যাচার করে আমাদের গল্পেরই ভিলেন জিন, যে ভিলেনের পাশাপাশি আমাদের গল্পের একটা নায়ক। প্রত্যেক দিন এত কষ্ট সহ্য করতে না পেরে চেং ঠিক করে যে এই জিনের হাত থেকে ওকে পালাতে হবে। সেই জন্য জিনের বড় ভাই পেয়ের সঙ্গে ও প্রেম করা শুরু করে দেখিয়ে দেখিয়ে জিনকে, যেটা দেখে জিন মোটেই সহ্য করতে পারে না। আর এভাবেই চেন একটু একটু করে পেইকে ভালোবেসে ফেলে। তাহলে চলো আজকে এরকমই দারুণ একটা ড্রামা আজকে দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা গল্পের নায়িকা চেংকে দেখতে পাই ও আজকে এসেছে একটা ক্লাবে সারা রাত মজা করবে বলে। চেংয়েরই তখন আরেকটা বন্ধু যার নাম ইয়ং, সে চেনকে বলে যে তুই কিন্তু এইভাবে ক্লাবে এসে মজা করতে পারিস না। এই কথা যদি জিন জানতে পারে তাহলে ও খুব রেগে যাবে, আর তুই তো জানিস ও রেগে গেলে তোর ওপর ঠিক কীরকম অত্যাচার করে। তখনই দেখা যায় চেংয়ের গলায় লাল রঙের কালশিটে পড়ে গেছে, মানে জিন ওকে খুব বাজেভাবে আঘাত করে মারে। ইয়ং বলে তুই তো জানিস আমাদের কোম্পানি পুরোটা জিনের হাতেই রয়েছে, তাই ওর কথা মতো তো আমাদের চলতে হবে। চেং বলে ও নিজের এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটায় ব্যস্ত রয়েছে, তাই আমার ওপর নজর দেওয়ার ওর এখনও তো সময় নেই। কথাটা বলেই চেং চলে আসে ওই ক্লাবের ভেতর। ইয়ং ওকে ওই ক্লাবে যেতে বারণ করলেও চেং ওর কথা মোটেই শোনে না। আসলে চেং এই ক্লাবে এসেছে কোনো একটা ছেলেকে পটাতে, যাতে ও জিনকে দেখিয়ে দেখিয়ে ওই ছেলেটার সঙ্গে প্রেম করতে পারে। ঠিক সেই সময়ে ওর নজর যায় দূরে থাকা একটা ভীষণ হ্যান্ডসাম ছেলের ওপর, যে হচ্ছে আমাদের গল্পের নায়ক পেই। পেই এই ক্লাবেই ডিজে হিসেবে কাজ করে, আর পেইকে দেখে বেশ ইন্টারেস্টিং লেগে যায় চেংয়ের, সেই জন্য একটা ওয়েটারকে দিয়ে ও পেইকে ডেকে পাঠায়। এরপর পেই যখন চেংয়ের কাছে চলে আসে জিজ্ঞাসা করে তুমি নাকি আমাকে ডাকছো। চেং বলে তুমি কি আমার সঙ্গে একটা গেম খেলবে। পেই বলে কি গেম। চেং তখন পেইকে সিডিউস করার চেষ্টা করে, আর সেই ইশারা পেই খুব ভালো করেই বুঝতে পারে যে চেংয়ের আসলে মতলবটা ঠিক কী। এরপর চেং পেইকে নিয়ে সেই বাড়িতেই চলে আসে যেই বাড়িতে ও জিনের সঙ্গে থাকে। সেই সময় পেই চেংয়ের অনেক কাছে চলে আসে আর বলে তাহলে বলো যে তুমি আমার সঙ্গে কি গেম খেলতে চাও। চেং তখন পেইকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর বলে খুব সহজ একটা গেম খেলবো। ঠিক তারপরেই ওরা দুজন দুজনকে কিস করতে থাকে আর একে অপরের সঙ্গে অনেক অনেক রোম্যান্স করে। অন্যদিকে জিনকে দেখা যায় কালকে ওর এঙ্গেজমেন্ট রয়েছে বলে আজকে ও ওর হবু স্ত্রীর সঙ্গে জামা কাপড় কিনতে এসেছে। কিন্তু এই লিনসু নামের মেয়েটাকে জিন মোটেই পছন্দ করে না, কারণ জিন মনে মনে শুধুমাত্র ভালোবাসে চেংকে। লিনসু যখন খুব সুন্দর একটা ড্রেস পরে জিজ্ঞাসা করে আমাকে কেমন লাগছে এই ড্রেসে, তখন জিন বলে খুবই জঘন্য। তবে জিন যতই খারাপ ব্যবহার করুক না কেন, এই লিনসু কিন্তু জিনের সঙ্গে সবসময় ঠান্ডা মাথায় আর ভালো ব্যবহার করে। তখনই একটা লোক এসে জিনকে খবর দেয় যে চেং নাকি আজকে একটা বারে গিয়েছিল। এটা শুনেও জিন সেরকম পাত্তা দেয় না, কারণ ও জানে ওর গার্লফ্রেন্ড চেংয়ের গায়ে কেউ হাত দেওয়ার সাহস পাবে না। লোকটা বলে কিন্তু এই বারটা আলাদা বলেই ফোনটা দেখায়, আর সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে চেং অন্য একটা ছেলে মানে পেইয়ের সঙ্গে রোম্যান্স করছে, আর সেই ছবি নিজেই চেং পাঠিয়েছে জিনকে দেখানোর জন্য। আর এটা দেখে জিন কিছুতেই বিশ্বাস করতে পারে না নিজের চোখে, তাই লিনসুর সঙ্গে আর কোনো কথা না বলে জিন তাড়াতাড়ি করেই ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে পেই আর চেংকে দেখা যায় ওরা দুজন তো এখনো অনেক অনেক রোম্যান্স করছে, আর এইসবের ছবিগুলোই চেং তখন জিনকে পাঠিয়ে দেয়। জিনকে এটাই দেখাতে চায় চেং যে জিনকে চেং মোটেই পছন্দ করে না আর ভালোবাসে না। এদিকে ওই ছবিগুলো দেখে জিন তো হন্তদন্ত হয়ে বাড়ির দিকে তাড়াতাড়ি করে আসে, আর ঠিক যখনই জিন বাড়ির ভেতরে ঢোকে ও দেখতে পায় যে চেং পেইয়ের সঙ্গে একসাথে বসে ড্রিঙ্ক করছে, যেটা দেখে জিন তো খুব রেগে যায় দুজনের ওপর। পেই তখন জিনকে ছোট ভাই বলে ডাকে, বোঝা যায় যে ওরা আসলেই দুই ভাই। জিন বলে 20 বছরের বেশি হয়ে গেছে তুই আমাদের পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখিস না, থাকিসও না, তাই তোকে আমি আমার বড় ভাই বলে মানিও না। এদিকে চেং খুব অবাক হয়ে যায় এটা জানতে পেরে যে ওরা দুজনে আসলেই দুই ভাই। জিন বলে আমার হবু বউ চেংয়ের থেকে দূরে থাকবি। পেই বলে তোর হবু বউ চেং তোর সঙ্গে এতটাই বোর ফিল করে যে সে ডান্স ক্লাবে যায়। আর কথাটা বলেই ওখান থেকে পেই চলে যায়। জিন এসে তখন চেংয়ের গলা খুব জোরে টিপে ধরে আর বলে তোমার সাহস কি করে হলো তুমি আমি যখন ছিলাম না অন্য একটা ছেলেকে বাড়ির ভেতর ঢোকাও, আর তোমার এটাই বা সাহস কি করে হলো যে তুমি আমার পারমিশন ছাড়া ডান্স ক্লাবে যাও। চেং বলে তুমি ওই ছবিগুলো দেখেছো তাই না, দেখলে তো আমরা দুজনে একসঙ্গে কত রোম্যান্স করছিলাম,
আমি তোমাকে পছন্দ করি না, আর তুমি আমাকে বাঁচিয়ে রাখলে এরকম অনেক ছেলেদের সঙ্গে আমি এরকম করব। এরপরে জিন চেংকে আরও বেশি শাস্তি দেওয়ার জন্য হাতে একটা চাবুক তুলে নেয়। এই জিনের মতো সাইকোর সঙ্গে থাকতে থাকতে চেংও কেমন যেন বদলে যায়। ও নিজেই জামা খুলে দেয় যাতে জিন ওকে মারতে পারে, কারণ প্রত্যেকবার এটাই হয়ে আসছে। গত 3 বছর ধরে জিন ঠিক এভাবেই প্রত্যেকটা দিন অত্যাচার করে চেংয়ের ওপর। একটা কুকুরের সঙ্গেও মানুষ এত কিছু করে না যেটা জিন চেংয়ের সঙ্গে করে। পরের দিন পেইকে দেখা যায় আর সাথে করে ওর একটা বন্ধু। সেই বন্ধু আর পেইয়ের কথা শুনে বোঝা যায় যে পেই ইচ্ছে করে চেংয়ের কাছাকাছি গেছে, কারণ পেই ওর পুরো ফ্যামিলির ওপর প্রতিশোধ নিতে চায় সেই জন্য। আর চেংকে নিজের করে পেতে চায় এই কারণে যাতে চেংয়ের সঙ্গে হাত মিলিয়ে খুব সহজেই পেই তার পুরো ফ্যামিলির ওপর প্রতিশোধ নিতে পারে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় কালকে রাতে পেই আর চেং ওরা দুজনে মোটেই রোম্যান্স করেনি। ওরা দুজন রোম্যান্স করার মতো বেশ কিছু ছবি তুলেছিল যাতে এই ছবিগুলো চেং জিনকে পাঠাতে পারে আর জিনকে রাগিয়ে দিতে পারে। তো এখন শুধুমাত্র পেই তার ফ্যামিলির ওপর প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে জিনকে দেখা যায় ও বলছে যে কালকে আমার এঙ্গেজমেন্ট হলেও এই এঙ্গেজমেন্টে আমি লিনশুকে শুধুমাত্র কোম্পানির কাজের জন্য বিয়ে করছি, কিন্তু আমি যতই ওকে বিয়ে করি না কেন আমি কখনোই চেংকে ছাড়বো না। এরপর জিনের এঙ্গেজমেন্টের দিন চলে আসে আর জিন এখানে চেংকে নিয়ে এসেছে, আর এমনভাবে পোশাক পরিয়ে নিয়ে এসেছে যেন সবাই দেখে চেংকে ভাবে যে এটা আসলে জিনের বউ। ওই পার্টিতেও বেশ কিছুজন চেংকে এসে অপমান করে চেং কেন এইভাবে সেজে এসেছে, কারণ এরকমই লাল রঙের একটা ড্রেস আজকে জিনের হবু বউ লিনশুর পরার কথা। তবে চেং এইসব কথা পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর জিন সেই লিনশুর কাছে চলে আসে। আসলে জিনের বাবা লিনশুর সঙ্গে বিয়ে ঠিক করেছে জিনের, কারণ জিনের বাবা চায় এই লিনশুর বাবার কোম্পানি আর জিনের কোম্পানি যেন একসঙ্গে হয়ে যায়, কিন্তু এই বিয়েতে জিনের একদম ইচ্ছে নেই। এদিকে চেং বুদ্ধি করে সাথে অন্য একটা ড্রেস নিয়ে এসেছে যাতে এই পোশাকে ওকে পুরো এঙ্গেজমেন্ট পার্টিতে ঘুরতে না হয়। ওয়াশরুমে এসে চেং তারপর সেই ড্রেসটা চেঞ্জ করে নেয়, তবে পেছনের উকটা কিছুতেই লাগাতে পারে না। ঠিক সেই সময় ওই ওয়াশরুমেই চলে আসে পেই, আর পেই চেং একে অপরকে দেখে চিনতেও পারে। চেং বলে তুমি মেয়েদের ওয়াশরুমে কি করছো? পেই দেখায় যে এটা আসলেই ছেলেদের ওয়াশরুম, যেখানে ভুল করে চেং চলে এসেছে। পেই বুঝতে পারে চেংয়ের সাহায্য দরকার, সেই জন্য ও নিজেই ওই ড্রেসের হুকটা লাগিয়ে দেয়। পেই বলে আজকে তো তোমার হবু স্বামীর এঙ্গেজমেন্ট, তোমার এতে কষ্ট হচ্ছে না? কথাটা শুনে চেং হাসে আর বলে ও যদি এখন মরে যায় তাহলেও আমার কিছু যায় আসে না। কথাটা বলে চেং ওই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তখন আবারও পেইকে সিডিউস করার জন্য ও নিজের কানের দুলটা খুলে মেঝেতে ফেলে যাতে ওকে পেই আবারও ডাকে। আর সত্যি সত্যি পেই ওই কানের দুলটা পেয়ে চেংকে ডাকে। আর চেং যে পেইকে সিডিউস করার জন্য এগুলো করছে সেটা পেই কিন্তু খুব ভালো করেই বুঝতে পারে। চেং বলে আমি না নিজে একা একা দুল পরতে পারি না, তুমি আমাকে পরিয়ে দাও তো। তো এটা শুনে পেই নিজের হাতে চেংকে ওই দুলটা পরিয়ে দেয়। অন্যদিকে জিনকে দেখা যায় ও পুরো পার্টির চারিদিকে চেংকে খুঁজে বেড়াচ্ছিল, আর খুঁজতে খুঁজতে ওয়াশরুমের দিকেই আসে। চেং যখনই জিনকে এখানে দেখতে পায় ও তখন পেইয়ের কাছে সাহায্য চায় যেন পেই এই চক্করে চেংকে বাঁচিয়ে নিতে পারে, না হলে পার্টিতে সবার সামনে জিন হয়তো চেংকে খুব মারবে। ওখানেই যখন জিন চলে আসে ও দেখতে পায় পেই অন্য একটা মেয়ের সঙ্গে রোম্যান্স করছে, কিন্তু জিন চেংকে চিনতে পারে না, কারণ চেং তো এখানে লাল রঙের ড্রেস পরে এসেছিল, কিন্তু এখন চেং ড্রেস চেঞ্জ করে ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে নিয়েছে, সেই জন্য জিন বুঝতেও পারে না যে এটা আসলে চেং। পেই তখন জিনকে দেখিয়ে দেখিয়ে চেংয়ের সঙ্গে আরো বেশি করে রোম্যান্স করতে থাকে, তাই জিন ওদেরকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। চেংকে বাঁচিয়ে নেওয়ার জন্য ও তখন পেইকে থ্যাংক ইউ বলে আর ওখান থেকে চলে যায়। এরপরে জিন আর লিনশু দুজন মিলে স্টেজে উঠে যায়, কারণ ওদের আজকে এঙ্গেজমেন্ট সেটাই এখন হবে। ঠিক সেই সময় ওই ব্ল্যাক কালারের ড্রেস পরে ওখানে চেং চলে আসে, আর জিন চেংকে এই পোশাকে দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে কিছুক্ষণ আগে জিনের সঙ্গে যে রোম্যান্স করছিল সেটা অন্য কেউ নয়, সেটা তো চেং। আর এটা বুঝতে পেরে জিন তখন ভীষণ রেগে যায়, তবে স্টেজ থেকে নেমে যেতে পারে না এই কারণেই, কারণ এখানে সবাই রয়েছে আর এখন ওর এঙ্গেজমেন্ট হচ্ছে। সবাই তখন ওদের দুজনকে কিস করতে বলে, সেই জন্য লিনশু জিনকে কিস করে, কিন্তু এই কিস করতে জিনের মোটেই ইচ্ছে করছে না। কিস করা হয়ে গেলে জিন যখন সামনে তাকায় ওখানে ও আর চেংকে দেখতে পায় না। এরপরে লিনশু যখন জিনের সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করে, জিন কোনোভাবেই লিনশুর সঙ্গে কথাই বলে না, কারণ লিনশুকে জিনের একদম পছন্দ নয়। জিনের থেকে সবসময় এরকম খারাপ ব্যবহার পেতে পেতে লিনশুরও খুব খারাপ লাগে। জিন তখন ওই এঙ্গেজমেন্ট পার্টির ওখান থেকে বেরিয়েই চলে যায়।
অন্যদিকে চেংকে দেখা যায় ও পার্কিং লটে এসে ইয়ংকে ফোন করে তাড়াতাড়ি করে গাড়ি ডাকতে বলে, কিন্তু ঠিক সেই সময় জিন এসে চেংয়ের হাত ধরে নেয় আর বলে, কোথায় যাচ্ছ তুমি? এদিকে ইয়ং তো গাড়ি নিয়ে অপেক্ষা করছে, কিন্তু চেংয়ের কোনো দেখা নেই। ওখানেই একটা গাড়ির ওপর জিন তখন চেংকে ফেলে আর ওকে খুব মারতে থাকে, বলছে, আগের দিন তোমাকে ছেড়ে দিয়েছি বলে তোমার খুব পাখনা গজিয়েছে তাই না? তুমি ভাবলে কি করে তুমি তোমার শরীরের সমস্ত পার্ট অন্য মানুষকে দেখাবে আর সেটা আমি সহ্য করব? চেং বলে, তুমি চাইলে আমাকে এখনই মেরে ফেলো, কারণ তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে এরকম কাজ আমি আরো অনেক করব। এই সব কথাগুলো শুনে জিন তখন আরো রেগে যায় আর বলে, এই ড্রেসটা তুমি কেন পরেছো? এই ড্রেসটা তোমাকে নিশ্চয়ই ওই পেই দিয়েছে তাই না? কথাটা বলে জিন তখন চেংয়ের শরীর থেকে ওই ড্রেসটা খুলে নিতে চায়। ঠিক সেই সময় ওখানে পেয়ে চলে আসে আর বলে, সব জায়গায় নিজের গায়ের চোটটা দেখাতে নেই। জিন বলে, তুই কেন আমার সামনে বারবার আসছিস সেটা আমি জানি না, আর কেনই বা চেংয়ের জীবনে আসছিস। আমি তোকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমাদের ব্যক্তিগত জীবনের থেকে দূরে থাক। এই বলে, তোদের ব্যক্তিগত জীবন? তাহলে তোরা বাইরে এসব কেন করছিস? কথাটা বলেই পেই তখন চেংকে গাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। জিন ওদের পেছনে দৌড়াতে গেলে তখনই সেখানে পেয়ের সেই বন্ধুটা চলে আসে, তাই জিন ওদেরকে আর ধরতে পারে না। এই বন্ধু বলে, আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ফোন করে এখানকার সিসিটিভি ক্যামেরা দেখিয়ে দিতেই পারি যে তুমি একটা মেয়ের উপর অত্যাচার করছো। এরপর যদি এরকমটা হয় তাহলে আমি কিন্তু ছেড়ে দেব না। কথাটা বলে ওরা দুজনেই ওখান থেকে চলে যায় আর জিন তো ওদের ওপর খুব রেগে যায়। এরপরে জিন ওর বাবার কাছে আসে, ওর বাবার বাড়িতে। সেখানে ওর বাবা ওকে অনেক বকাবকি করে, কারণ এঙ্গেজমেন্ট পার্টির মাঝখান থেকে জিন বেরিয়ে গেছে আর এটাতে জিনের বাবার ওই পার্টিতে অনেক অপমান হয়েছে। জিনের বাবা তখন সবার সামনে জিনকে লাথি মারে। তো বোঝা যায় যে আসলে জিন সাইকো হয়েছে শুধুমাত্র ওর এই খারাপ বাবার জন্য। এই মারগুলো খেতে খেতে জিনের এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে অন্যকে মারাটা ওর কাছে খুব স্বাভাবিক একটা বিষয়। জিনের বাবাও তখন চাবুক দিয়ে জিনকে খুব মারে, ঠিক যেমনটা জিন চেংকে মারে। এরপর ওখান থেকে চেং ইয়ং এর সঙ্গে চলে আসে একটা বিজনেস পার্টিতে, আর সেখানে হঠাৎ করেই পেয়ের সঙ্গে চেংয়ের দেখা হয়ে যায়। আসলে আজকে এই পার্টিতে জিন আসতে পারছে না, সেই জন্য চেং আর ইয়ং দুজন মিলে এসেছে। কারণ জিন যে কোম্পানির সিইও, এরা দুজনেও সেই কোম্পানিতে একটা গুরুত্বপূর্ণ পদে আছে। এরপরে ওরা দুজনে সেই পার্টি থেকে যখন বেরিয়ে আসে, চেং পেছনে তাকিয়ে দেখতে পায় পেইকে। সেই জন্য চেং তাড়াতাড়ি করে ইয়ংকে এখান থেকে ভাগিয়ে দেয়। ওখান থেকে যখন পেই বেরোচ্ছিল ঠিক সেই সময় চেং পেয়ের হাত ধরে ওখানে আটকে দেয় আর বলে, তুমি কালকে আমাকে জিনের হাত থেকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই। এরপর ওরা দুজন মিলে চলে যায় একটা বারে। পেই বলে, আচ্ছা আমি জানতে পারি কি জিন তোমার ওপর এত অত্যাচার করে, কিন্তু তবুও তুমি সেই অত্যাচারগুলো কেন সহ্য করো? কিন্তু চেং পেইকে এটা বলতে চাইছিল না আর কথাটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল, যে ব্যাপারটা পেই খুব ভালো করেই বুঝতে পারে। তখনই ওই একেবারে জিন চলে আসে, যাকে দেখে চেং তো ভীষণ ভয় পেয়ে যায় আর তখনই চেন ওখান থেকে পালাতে শুরু করে। জিন এসে পেইকে বলে যে চেং কোথায়? এই বলে, এই তো কালকে তুই বললি যে ও নাকি তোর সম্পত্তি, তাহলে তুই জানবি ও কোথায় আছে। এমন কথা শুনে জিন রেগে যায় আর ওই বারের চারিদিকে খুঁজতে থাকে চেংকে। এভাবেই যখন চেং ওই বার থেকে বেরিয়ে যায় ঠিক সেই সময় ওর সামনে চলে আসে পেই, আর ওরা দুজন মিলে ওখানে থাকা একটা রুমের ভেতরে ঢুকে যায়, যাতে জিন কোনোভাবেই ওদেরকে খুঁজে না পায়। এদিকে জিন কিন্তু খুঁজতে খুঁজতে ওই রুমটার পাশেই চলে এসেছে আর ওইখানে থাকা দরজাটাও খোলার চেষ্টা করতে থাকে বারবার, কিন্তু দরজাটা ভেতর থেকে লক থাকার কারণে জিন আর খুলতে পারে না। এদিকে ভেতরে ওরা দুজনে একা, তাই এই সুযোগটা পেই আর চেং কেউ ছাড়তে চাইছিল না। চেং তো পেইকে ব্যবহার করতে চাইছে আর পেইও সেম কাজটাই করে, সেই জন্য দুজনই তখন দুজনকে সিডিউস করার চেষ্টা করে। পরের দিন সকাল হয়ে গেলে চেং একটা রেস্টুরেন্টে এসে ব্রেকফাস্ট করছিল। ঠিক সেই সময় জিন ওকে ফোন করে। তখন চেং ভাবছিল ওর ফোনটা ধরবে কিনা, তবে অনেক ভাবার পর ও জিনের ফোনটা ধরে। জিন তখন বলে, তুমি এক্ষুনি বাড়িতে আসবে, তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। কথাটা বলেই জিন ফোনটা রেখে দেয়। কিছুক্ষণ পরে চেং আবারও বাড়িতে ফিরে আসে আর ও এসে দেখতে পায় যে জিন ওর জন্যই একটা জায়গায় বসে অপেক্ষা করছে। জিন জিজ্ঞাসা করে, কালকে রাতে তুমি কোথায় ছিলে? তুমি নিশ্চয়ই পেয়ের সঙ্গে পেয়ের বাড়িতে রাত কাটিয়েছো। চেং বলে, যদি কাটিয়েও থাকি তাহলে তোমার কি? জিন এটা শুনে তো অনেক রেগে যায় আর বলে, শোনো, তুমি আমার কোম্পানির কোনো মেম্বার না হলে তোমাকে এতদিনে আমি মেরে ফেলতাম।
তোমাকে কেন মারিনি জানো? কারণ আমি মৃত কোনো জিনিস পছন্দ করি না, তাই বাঁচিয়ে রেখে তার উপর একটু একটু করে অত্যাচার করব, এটাই আমার পছন্দের। কথাগুলো বলার সময় জিন তখন চেংয়ের গলা টিপে খুবই আঘাত করছিল ওকে, আর খুব মারতে মারতে বলে, তুমি কেন পেয়ের সঙ্গে রাত কাটিয়েছো? তোমার লজ্জা করে না? তুমি কি মনে করছো তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি তোমাকে সবকিছুতে ছেড়ে দেবো? কথাটা বলে জিন তখন নিজেই চেংকে কিস করতে থাকে আর ওর সঙ্গে রোম্যান্স করার চেষ্টা করে, কিন্তু চেং তো সেটা চায় না। তখনই চেংয়ের ব্যাগটা নিচে পড়ে যায় আর ওখান থেকে একটা গিফট বেরিয়ে আসে, যেখানে হ্যাপি বার্থডে সংটা শুরু হয়ে যায়। এটা দেখে খুব অবাক হয়ে যায় জিন। ঠিক সেই সময় চেং জিনকে হ্যাপি বার্থডে উইশ করে। তো বোঝা যায় যে আজকে আসলে জিনের জন্মদিন। এটা দেখে জিন অনেক ইমোশনাল হয়ে যায় যে ও চেংয়ের ওপর এত অত্যাচার করে, কিন্তু চেং তবুও ওর জন্মদিনে গিফট এনেছে আর ওকে উইশ করছে। তখনই ফ্ল্যাশব্যাকে 3 বছর আগেকার ঘটনা দেখা যায়। একদিন ভীষণ রক্তাক্ত অবস্থায় জিন রাস্তার ধারে বসেছিল, খুব বিধ্বস্ত লাগছিল ওকে। জিন সেদিন সুইসাইড করবে এরকমও ভাবনা চিন্তা করছিল। ঠিক সেই সময় ওখানে চেং আসে আর জিনকে এরকম অবস্থায় দেখতে পায়। বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু জিন তখন কিছুই বলছিল না। সেই জন্য চেং তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে ফোন করে দেয় আর বলে, তুমি চিন্তা করো না, অ্যাম্বুলেন্স এক্ষুনি আসবে, হসপিটালে গেলেই তুমি সুস্থ হয়ে যাবে। সেদিন প্রথম দেখায় চেংকে দেখেই জিন ওকে ভালোবেসে ফেলেছিল, কারণ সবাই ওকে এরকম রক্তাক্ত অবস্থায় দেখে ইগনোর করে চলে গেলেও চেং ওকে সাহায্য করতে এসেছে। তারপরে চেংয়ের সঙ্গে জিনের দেখা হয়েছিল অফিসের ভেতরে। তখন চেং অন্য একটা অফিসে কাজ করতো, তাই ডিলের ব্যাপারে কথা বলার জন্য অফিস থেকে চেংকেই পাঠিয়েছিল জিনের অফিসে। সেদিন ওরা দুজনই দুজনকে দেখে চিনতে পেরেছিল, আর সেদিনই ছিল জিনের জন্মদিন। সেই জন্য চেং জিনের জন্য কেকও নিয়ে এসেছিল, কিন্তু জিন সেই কেকটা মুখের ওপর রিজেক্ট করে দেয়, কারণ ও মিষ্টি খায় না। চেং বলে, আপনি না খেলে অফিসে সবার সঙ্গে এটা ভাগ করে নেবেন। কথাটা বলে চেং ওখান থেকে চলে যায়। সেদিন জিন ওই কেকের প্যাকেট থেকে কেকটা বার করে আর সেই কেকটা খায়, কারণ ওর মা মারা যাওয়ার পর প্রথম কোনো কেউ যে ওকে ওর জন্মদিনের দিন কেক উপহার দিয়েছে। আবারও প্রেজেন্টেশন দেখানো হয়। কেকের সামনে বসে জিন তখন কান্না করতে করতে বলে, আমার মা মারা যাওয়ার পরে তুমি সেই মানুষ ছিলে যে আমার জন্য জন্মদিনে কেক নিয়ে এসেছিলে। তুমি জানো আমার বাবার জন্যই আমার মা মারা গিয়েছিল, কারণ আমার বাবা অনেক মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতো। সেটা আমার মা জানতে পেরে সহ্য করতে পারেনি, তাই আমার মা সুইসাইড করেছিল। কিন্তু আমি তোমাকে কখনো কষ্ট দেব না, তোমাকে আমি হারাতে চাই না। আমি বুঝতে পেরেছি এতদিন ধরে তোমার ওপর অত্যাচার করে আমি ঠিক কাজ করিনি। তুমি সেই মানুষ যে গত 3 বছর ধরে আমার খেয়াল রেখেছো, আমার পাশে আছো, তাই আমি তোমাকে কখনোই হারাতে পারবো না। তুমি আমার সব কথা শুনে চলবে, তাহলে দেখবে আমার থেকে ভালো মানুষ আর কেউ হবে না। চেং আসলে প্ল্যান করেছে ও জিনের সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, জিনের বিশ্বাসটাকে অর্জন করবে, তারপরে ও জিনের হাত থেকে পালাবে। না হলে জিন রেগে গেলে জিনের হাত থেকে কখনোই চেং পালাতে পারবে না। এই জন্যই চেং যে জিনকে খুব ভালোবাসে এই নাটকটাই শুরু করে। আর জিন সে তো খুবই সাইকো, তাই খুব সহজে চেংয়ের এই নাটকটাকে বিশ্বাসও করে। জিন আরও বলে, তুমি বিশ্বাস করো আমি লিনসুর সঙ্গে এঙ্গেজমেন্ট করেছি শুধুমাত্র আমার বাবার কথায়। আমি ওকে ভালোবাসি না, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। ওকে বিয়ে করলেও আমি ওর সঙ্গে একটা রাতও থাকবো না, আমি সবসময় তোমার সাথেই থাকবো। রাত হয়ে গেলে জিন যখনই ঘুমিয়ে পড়ে, চেং সাথে সাথেই ওই বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে আসে আর পেইকে ফোন করে দেয়। পেই যেন তাড়াতাড়ি করে চেংকে এখান থেকে নিয়ে চলে যায়। ঠিক সেই সময় পেই নিজের গাড়ি নিয়ে ওখানে চলে আসে। পেইকে এখানে দেখে চেং খুব অবাক হয়ে যায়, কারণ পেইকে ডাকতেই পেই সত্যি সত্যি চলে এসেছে। এরপর চেং পেইয়ের বাড়িতে চলে আসে আর পেই তখন চেংকে জল খেতে দেয়। পেই তখন দেখে যে চেংয়ের গলায় লাল কালশিটে দাগ। চেং তখন পেইকে সমস্ত সত্যিটা এবার বলে দেয়। চেংয়ের বাবার যে বড় কোম্পানিটা ছিল, সেই কোম্পানিটা চেংয়ের বাবা পুরোপুরি জিনকে দিয়ে দিয়েছিল, আর দুটো কোম্পানি মিলে এখন জিন সেই কোম্পানিটাকে সামলায়। এরপর চেং আবারও নিজের কোম্পানিটাকে জিনের কোম্পানি থেকে আলাদা করার চেষ্টা করতে গেলে জিন চেংকে এইভাবে বন্দি করে আর ওকে প্রত্যেকদিন অত্যাচার করে। এখন চেংয়ের মূল লক্ষ্য হচ্ছে ও নিজের কোম্পানিটাকে জিনের কোম্পানি থেকে আবারও আগের মতো আলাদা করবে আর ও নিজের কোম্পানিটাকে নিজেই চালাবে। এই বলে, আসলে আমার বাবাই সব থেকে বেশি খারাপ মানুষ, আমার বাবার জন্যই আমার ছোট ভাইটা ঠিক এরকম হয়েছে। চেং বলে, আমি জিনের হাত থেকে বাঁচতে চাই। পেই বলে, আমি তোমাকে সাহায্য করব, কারণ ওই কোম্পানিতে আমারও অধিকার রয়েছে, যেটা ওই পরিবারের কেউ আমাকে কখনো দেয়নি। তাই চলো আমরা দুজন মিলে একসাথে কাজ করি। তোমার লড়াই হবে তোমার কোম্পানিকে আলাদা করার, আর আমার লড়াই হবে ওই কোম্পানিতে নিজের একটা জায়গা করার।
চেং তখন রাজি হয়ে যায় আর ওরা দুজন দুজনকে প্রমিস করে একসাথে কাজ করার। পেই বলে, আমার মনে হয় তোমার এখন আবারও জিনের বাড়িতেই যাওয়া উচিত। জিনের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করবে, যাতে জিন বুঝতেই না পারে তুমি আসলে মনে মনে অন্য প্ল্যান করেছো। ওর বিশ্বাসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। পরের দিন সকাল হয়ে গেলে জিনের ঘুম ভাঙে। ও ঘুম থেকে উঠতেই পুরো বাড়িতে চারিদিকে চেংকে খুঁজছিল, কিন্তু চেংকে এদিক ওদিক ডাকতেও কোথাও চেং ছিল না, যেটা দেখে জিন খুব রেগে যায়। ঠিক তখনই ওয়াশরুম থেকে চেং বেরিয়ে আসে আর বলে, তোমার ব্রেকফাস্ট রেডি করা আছে। এটা দেখে জিন খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার মানে সত্যি সত্যি চেং ওকে ভালোবাসতে শুরু করেছে। এরপর ওরা দুজন মিলে যখন খেতে বসে, চেং তখন জিনের অনেক যত্ন করছিল, যেগুলো দেখে জিন খুব অবাক হয়ে যায়, কারণ এতগুলো বছর ধরে কোনোদিনও চেং ওর এত যত্ন করেনি, ওর সঙ্গে এত ভালো করে কথাও বলেনি। তখনই চেং বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়িতে আর থাকবো না। এটা শুনে জিন খুব অবাক হয়ে যায় আর বলে, কেন কেন তুমি এখানে থাকবে না? চেং বলে, যতই হোক লিনসুর সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর কিছুদিন পরে ওর সঙ্গে তোমার বিয়েটাও হবে। এখন যদি সবাই জানতে পারে তুমি আর আমি একই বাড়িতে রয়েছি, তাহলে লিনসুর পরিবার থেকে এটা কোনো মতেই মেনে নেবে না। তাতে করে তোমার বিয়েতে বাধা আসতে পারে, আর সেটা আমি চাই না। জেন বলে, যে যা কিছু ভাবুক আমার তাতে কিচ্ছু যায় আসে না, শুধু তুমি আমার পাশে থাকো এটুকুই আমি চাই। কিন্তু চেং তখন জিনকে ভালোভাবে বোঝায়, তাই জিন তাতে রাজিও হয়ে যায়। চেং বুঝতে পেরে যায় যে ভালোভাবে ব্যবহার করলেই জিনকে হাতে রাখা সব থেকে সহজ। এরপর জিন যখন অফিসে চলে আসে, লিনসু ওর সঙ্গে অফিসেই দেখা করতে আসে, তবে অফিস রুমে ঢোকার সময় নক করে না, যে ব্যাপারটা জিনের একদম ভালো লাগে না। লিনসু বলে, তোমার আমার সম্পর্কের মাঝে দরজায় নক করাটা কি খুব জরুরি? কিন্তু জিন বলে, তুমি জানো তোমাকে আমি একদম পছন্দ করি না, আর আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি শুধুমাত্র আমার বাবার কথায়। লিনসু বলে, কিন্তু একদিন তুমি আমাকে ঠিকই ভালোবাসবে, আমাদের দুজনের জড়িটাই হবে পারফেক্ট ম্যাচ। কিন্তু জিনে লিনসুর এই কোনো কথা একদম ভালো লাগে না। এসব দেখে লিনসু খুব রেগে যায় যে জিন সবসময় ওকে কিভাবে অ্যাভয়েড করে। এরপর লিনসু চলে আসে জিনের বাবার সঙ্গে দেখা করতে, আর জিনের বাবাকে বলে, জিন কিন্তু আমার সঙ্গে মোটেই ভালো ব্যবহার করে না, এমন চলতে থাকলে আমি জিনকে বিয়ে করতে পারবো না। জিনের বাবা বলে, তুমি চিন্তা করো না, ও তোমাকে একদিন ঠিকই ভালোবাসবে। কথাটা বলে জিনের বাবা তখন লিনসুর গায়ে খুব বাজেভাবে হাত দেয়। তো বোঝা যায় যে জিনের বাবা আসলে একটা চরিত্রহীন, আর এই ব্যাপারটা লিনসু খুব ভালোভাবেই বুঝতে পারে। এরপর জিনের বাবা একজনকে ফোন করে জিনের ওপর নজর রাখতে বলে যে জিন কোথায় যাচ্ছে কি করছে। অন্যদিকে চেংকে দেখা যায় সুসু নামে একটা মেয়ের সঙ্গে ও রুম শেয়ার করে এখন থাকছে। এই মেয়েটার সঙ্গে চেংয়ের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সুসু তখন চেংকে বলে যে সুসু চেংকে সাহায্য করবে জিনের হাত থেকে চেং যাতে খুব সহজে বার হয়ে আসতে পারে। তখনই চেং একটা পুতুল দেখে বলে যে 20 বছর হয়ে গেছে একজন এই পুতুলটা আমাকে দিয়েছিল, তার সাথে আমার এরপর আর কোনোদিনও দেখা হয়নি। এটা শুনে সুসু তো খুব অবাক হয়ে যায় যে 20 বছর ধরে চেং এই পুতুলটাকে যত্ন করে আসছে। তখনই পেই ফোন করে চেংকে বলে যে তোমার সুসুর সঙ্গে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? চেং বলে, সুসু অনেক ভালো মেয়ে আর ও আমাকে অনেক হেল্প করবে এটাও বলেছে। আসলে এই সুসু হচ্ছে পেয়ের একটা বন্ধু। চেং বলে, তুমি আমাকে এত বেশি সাহায্য করছো তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই। পেই বলে, তাহলে এখনই চলে এসো ট্রিট দেওয়ার জন্য। এটা শুনে চেং অবাক হয়ে যায় যে ওর জন্য পেয়ের কাছে সময় সব সময় আছে। এরপর জিনের বাবা জিনকে ফোন করে বলে লিনসুর সঙ্গে ভালো ব্যবহার করতে। জিন তো ওর বাবার কোনো কথাই শোনে না আর খুব রেগে যায়, আর কিছু না বলে মুখের ওপর ফোনটাও কেটে দেয়। অন্যদিকে পেই চলে আসে চেং এর বাড়িতে ট্রিট নেওয়ার জন্য, আর পেইকে এখানে দেখে চেং খুব খুশি হয়ে যায়। এই তখন একটা বিজনেস মিটিংয়ে চেংকে ওর সাথে যেতে বলে। এটা শুনে চেং খুব অবাক হয়ে যায় যে ওরা দুজনে একসঙ্গে যেতে পারবে, কারণ ওখানে তো জিন থাকবে আর এদের দুজনকে দেখতে পেলে জিন আবারও খুব ঝামেলা করবে। পেই বলে, এভাবেই একটু একটু করে জিনের হাত থেকে তোমাকে বেরোতে হবে, আর জিন বুঝতে পেরে যাবে যে তুমি আস্তে আস্তে ওর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছ। এই কথাটা শুনে চেং রাজি হয়ে যায়। পেই বলে, এভাবেই একটু একটু করে বিজনেস মিটিং আর পার্টিগুলো আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, যাতে আমরা ওই কোম্পানির ভেতরকার খবর খুব সহজে জানতে পারি। চেংও বুঝতে পারে যে আসলেই এটা ঠিক কথাই বলেছে পেই। তখনই সুসু ওখানে সবার জন্য খাবার নিয়ে আসে,
আর বলে আমিও তোমাদের সাথে যাব, আমিও বিজনেসের ব্যাপারে সমস্ত কিছু জানবো। এইভাবেই আস্তে আস্তে চেং আর পেই দুজনেই বুঝতে পারে যে আসলে ওরা দুজনকে ভালো লাগতে শুরু করেছে। সেই দিনই রাত হয়ে গেলে জিন যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে ও খুব অবাক হয়ে যায় এটা দেখে যে টেবিলটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর তারপরে ও ঘরের ভেতর ঢুকে দেখে যে লিনসু বসে আছে, তার মানে লিনসু জিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই সমস্ত কিছু করেছে। তবে জিনের এটা মোটেই ভালো লাগে না, কারণ লিনসু বিনা পারমিশনে ওর রুমে এখানে এসে বসে রয়েছে। লিনসু তখন জিনকে সিডিউস করার জন্য নিজের জামা কাপড়গুলো জিনের সামনে সব খুলে ফেলে। আর তারপরেই ও জিনের অনেকটা কাছে চলে আসে, কিন্তু জিন লিনসুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে তুমি যদি এমনটা আমার সাথে আবারও করার চেষ্টা করেছো তাহলে তোমার সাথে আমার বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে। কথাটা বলে জিন ওখান থেকে চলে যায় আর লিনসু এবার সত্যি সত্যি জিনের ওপর অনেক রেগে যায়। পরের দিন চেং চলে আসে অফিসে আর সেখানে একটা মিটিং ও অ্যাটেন্ড করছিল। সেখানে একটা প্রপোজাল যখনই চেং দেয় সবাই মিলে সেটার বিরোধিতা করতে থাকে, তবে চেং বলে এটা কোম্পানির জন্য ভালো হবে, আর যেহেতু আমি এই কোম্পানির একটা অংশ তাই সবাইকে আমার কথা মতো কাজ করতে হবে। তবে সেখানে এক শেয়ার হোল্ডার কোনোভাবেই চেং এর কথা মেনে নেয় না। পরের দিন চেং চলে আসে জিনের নানার কাছে আর এসে বেশ কিছু টাকা ধার চায় নতুন একটা প্রজেক্ট শুরু করার জন্য। তো সেই নানা চেংকে সেই টাকাটা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, যেটাতে চেং খুব খুশি হয়ে যায়। নানা তখন চেংকে বুদ্ধি দেয় যে চেং যেন একটা বড় কোনো গ্রুপের কাছে যায় যারা চেংকে অনেকটা সাহায্য করতে পারবে। তো চেং সেখানে যাবে নানাকে কথা দেয়। চেং ওখান থেকে চলে গেলেই পেই সেই নানার কাছে আসে। আসলে এটা যে পেয়ের আর জিনের নানা সেটা জানেই না চেং, আর না জেনেই চলে এসেছিল। তবে পেই সাহায্য করতে বলেছিল নানাকে, যাতে চেং সবসময় সব জায়গা থেকে সাহায্য পায়, আর সেই জন্যই নানা এত সহজে চেংয়ের প্রস্তাবে রাজিও হয়ে যায়। এরপর চেং সেই বিজনেস পার্টিতে চলে আসে আর সেখানে ও দূরে দেখতে পায় পেই আর ওর নানাকে একসঙ্গে। দুজনকে একসঙ্গে দেখে খুব অবাক হয়ে যায় চেং। এরপর পেই যখনই চেং এর কাছে আসে চেং জিজ্ঞাসা করে তুমি ওনাকে চেনো, তুমি আমাকে আগে কেন বলনি? পেই বলে আসলে ওটা আমার নানা হয়, আর আমি তোমাকে ইচ্ছে করে বলিনি কারণ তুমি জানলে নানার কাছে যেতে না। এখন দেখো কত সহজে তুমি নানার থেকে হেল্পটা পেয়ে গেলে। এটা শুনে চেংয়ের মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ চেং বুঝতে পেরেছে যে পেই আসলে আড়াল থেকে ওকে সাহায্য করার চেষ্টা করছে। পেই বলে মন খারাপ করার কিচ্ছু হয়নি, আমরা না এখন পার্টনার, তাই একে অপরকে হেল্প করাটা তো আমাদের কাজ। এরপর পেই চেংকে নিয়ে বাইরে চলে আসে আর দেখায় নিজের নতুন একটা গাড়ি। চেং বলে তোমার কাছে এত দামি গাড়ি আছে, এটা কিন্তু আমি কখনো ভাবিনি। পেই বলে কারণ তুমি আমাকে এখনো ভালো চেনো না, আমাকে বেশি করে চিনতে হলে আমার এই গাড়িতে বসে আমার সঙ্গে লং ড্রাইভে যেতে হবে। তো চেং এটাতে রাজি হয়ে যায় আর ওরা দুজন মিলে গাড়ি করে একসাথে বেরিয়ে পড়ে। এটা যেহেতু স্পোর্টস কার তাই পেই গাড়িটা ভীষণ জোরে চালাচ্ছিল, তাই চেং খুব ভয় পাচ্ছিল যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখনই চেংয়ে কিছু স্মৃতি মনে পড়ে যায়। ও ওর মায়ের সঙ্গে একদিন রাস্তা পার হচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি এসে ওর মাকে ধাক্কা দেয় আর সেই অ্যাক্সিডেন্টেই চেংয়ের মা মারা যায়। এইসব কথা যখনই মনে পড়ে যায় চেংয়ে, ও তখন পেয়ের হাতটা শক্ত করে ধরে। পেই বুঝতে পারে যে চেংয়ের কিছু একটা অসুবিধা হচ্ছে। চেং তখন গাড়িটাকে আস্তে চালাতে বলে। চেং বলে আসলে গাড়িতে আমার কিছু ট্রমা রয়েছে, সেই জন্যই আমি ভয় পাচ্ছি, কারণ আমার মা এরকম গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গেছে। পেই তখন চেংয়ের কাছে সরি বলে আর এটাও বলে যে আচ্ছা তুমি কি তোমার জীবনে একটা নতুন বদল চাও? চেং খুব অবাক হয়ে বলে কি বদল? পেই বলে আসলে আমার জীবনেও ঠিক এরকমই একটা ঘটনা রয়েছে, যখন আমার মা মারা গিয়েছিল, তাই আমাদের দুজনকেই এই ভয়টাকে জয় করতে হবে। চেং খুব ভয়ে ভয়ে বলে আমি কি সেটা করতে পারবো? পেই বলে নিশ্চয়ই পারবে, যদি আমি করতে পারি তাহলে তুমিও পারবে। চেং বলে তাহলে চলো আমরা দুজনে একসঙ্গে নিজেদের ভয়কে জয় করি। এরপর পেই যখন অনেক জোরে গাড়ি চালাচ্ছিল সেটা চেং খুব এনজয় করছিল ভয় না পেয়ে। চেংয়ের এত আনন্দ দেখে পেইও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে জিনকে দেখা যায় ওর বাবার সঙ্গে দেখা করতে এসেছে। বাবা বলে তুমি তো খুব ভালো করেই জানো যে কেন লিনসুর সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করেছি, যাতে দুটো কোম্পানি এক হয়ে যেতে পারে, আর তুমি কিনা লিনসুর সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করো। জিন বলে তুমি তো জানো এই বিয়েটা করতে আমি প্রথম থেকেই রাজি ছিলাম না, তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ। এই লিনসুকে আমার মোটেই পছন্দ নয়, আমি চেংকে ভালোবাসি, আর যতদিন বাঁচবো শুধুমাত্র চেংকেই ভালোবেসে যাব। জিনের মুখে এমন কথা শুনে জিনের বাবা তো খুব রেগে যায়। সেই জন্য জিনের বাবা খুব জোরে লাথি মারে জিনকে আর বলে তোমার এসব অন্যায় আবদার আমি কোনোদিনও মেনে নেব না।
জিন বলে, তুমি আমাকে মারা ছাড়া আর কিছু করতে পারো? সেই ছোটবেলা থেকে তোমার হাতে মার খেয়ে খেয়ে আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে, তাই এসবে আমি আর ভয় পাই না। জিনের বাবা বলে, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, সামান্য একটা মেয়ের জন্য তুমি কোম্পানি ছেড়ে দিতে চাইছো? ভুলে যেও না, আমি ওই চেংকে কিন্তু খুন করে ফেলতে পারি। জিন বলে, আর আমি আমার সারা জীবন দিয়ে চেংকে আগলে রাখবো, যাতে তুমি কোনো ক্ষতি না করতে পারো। জিনের বাবা বলে, সামনেই একটা মিটিং হচ্ছে নতুন প্রজেক্ট নিয়ে, সেই প্রজেক্টে মন দাও। জিন বলে, আমি যেটা বললাম সেটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। কথাটা বলে জিন ওখান থেকে চলে যায়। অন্যদিকে সেই নতুন প্রজেক্টের অনেক কাগজপত্র পেয়ের কাছে চলে এসেছে, আর পেই তখন ওই কাগজগুলো চেংকে দেখায়, যাতে চেং সমস্ত খবরগুলো আগে থেকেই পেয়ে যায় আর তৈরি থাকে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে পাশাপাশি বসে সেই কাগজগুলো দেখছিল, আর সেই সময় ওরা দুজন নিজেদের বেশ কাছাকাছি চলে আসে, যে ব্যাপারটা চেং আর পেই দুজনেরই খুব ভালো লাগে। সেদিনই রাত হয়ে গেলে চেং আর শুশু দুজন মিলে রাতের ডিনার রেডি করে, আর আসলে আজকে পেয়ের আসার কথা, সেই জন্য চেং ভীষণ এক্সাইটেড। তখনই কলিং বেল বাজলেই দরজা খুললে দেখা যায় যে পেই এসেছে, আর পেইকে দেখে চেং খুব খুশি হয়ে যায়। পেই এসেই ওখানে খেতে বসে পড়ে। ওদের দুজনকে গল্প করার সুযোগ করে দিয়ে শুশু ওখান থেকে চলে যায়। চেং বলে, আজকে তোমার জন্য এখানে যতগুলো রান্না আছে সব আমি নিজে বানিয়েছি। এরপর পেই ওই খাবারগুলো খাওয়া শুরু করলে ওর তো দারুণ টেস্ট লাগে, আর চেংয়ের রান্নার প্রশংসা করলে চেংও খুব খুশি হয়ে যায়। পেই বলে, চেং তুমি আজকাল অনেক বেশি হাসছো, যেটা দেখে আমার খুব ভালো লাগে। চেং বলে, সত্যি বলতে এই হাসিটার কারণ শুধুমাত্র তুমি। তুমি যদি আমার জীবনে হঠাৎ করে না আসতে, তাহলে আমি হয়তো এত ভালো থাকতে পারতাম না। তুমি আমাকে আজ পর্যন্ত অনেকবার হেল্প করেছো, কিন্তু আমি তোমাকে এখনো পর্যন্ত সেরকম কিছুই দিতে পারিনি। চেংয়ের মুখে এমন কথা শুনে পেই খুব খুশি হয়ে যায়। চেং বলে, তুমি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একজন। পেই বলে, তুমি কি তোমার মনের ভালোবাসার কথা আমাকে এইভাবে জানাচ্ছ? চেং তখন খুব লজ্জা পেয়ে বলে, আমি শুধুমাত্র আমার মনের কথাগুলো তোমাকে বলতে চাইছি, আর যেগুলো বললাম সেগুলো খুব সত্যি কথা। পেই বলে, আমিও আমার মনের ভেতর থেকে ঠিক এমনটাই অনুভব করি। আমি তোমার জন্য এত কিছু করছি শুধুমাত্র আমরা দুজন পার্টনার সেই জন্য নয়, আমার জীবনেও তুমি ঠিক ততটাই ইম্পর্টেন্ট চেং। এটা শুনে চেং খুব খুশি হয়ে যায়। চেং বলে, এখন থেকে আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেলাম। পেই তখন মন খারাপ করে বলে, শুধু বন্ধু? তবে এটা? চেং একদমই পাত্তা না দিয়ে তাড়াতাড়ি করে খাবার খেতে বলে। অন্যদিকে জিনকে দেখা যায় ওর অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় যে আজকাল নাকি চেং পেয়ের সঙ্গেই সারাক্ষণ সময় কাটায়। চেং নতুন যে বাড়িটাতে যায় সেইখানে পেই মাঝে মাঝেই যাচ্ছে। এগুলো জানতে পেরে জিন মোটেই ভালো নেই। জিন ভাবতে থাকে পেয়ের সঙ্গে বেশি করে সময় কাটানোর জন্যই কি জিনের থেকে চেং দূরে সরে গেল। আসলে জিন অনেকদিন পর বিজনেস ট্রিপ থেকে আবারও চায়নাতে ফিরে এসেছে। সেই সময় ইয়ং ফোন করে চেংকে জানায় যে জিন ফিরে এসেছে বিজনেস ট্রিপ থেকে, তাই এবার থেকে যেন আবারও সাবধানে থাকে চেং। এই খবর পেয়েই চেং চলে আসে জিনের বাড়িতে ওর সঙ্গে দেখা করতে, কিন্তু জিন সেই সময় বাড়িতে ছিল না, আর এই সুযোগটাই চেং কাজে লাগায়। ও তখন অফিসের কাগজপত্রগুলো ঘাটাঘাটি করতে থাকে, যদি কোনো ইম্পর্টেন্ট কিছু খুঁজে পেয়ে যায় সেই জন্য। ঠিক সেই সময় ওখানে জিন চলে আসে আর বলে, তুমি ঠিক কি খোঁজার চেষ্টা করছো বলো তো? জিন তখন ফাইলটা কেড়ে নিয়ে দেখতে থাকে, তখন চেং আবারও জিনের হাত থেকে ফাইলটা কেড়ে নেয়। চেং বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করছো এইভাবে যে আমি এখানে কি খুঁজছি? তুমি যখন বিজনেস ট্রিপে দূরে ছিলে, তোমার অফিসের সমস্ত কাজ আমি এতদিন ধরে সামলাচ্ছি। অফিসের গুরুত্বপূর্ণ মিটিংগুলোতেও আমি রয়েছি, তো অফিসের কাগজগুলো দেখার কোনো অধিকার কি আমার নেই? জিন, তুমি কি সারা জীবন আমার ওপর এরকমই সন্দেহ করে যাবে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে যাবে? জিন তখন চেংয়ের কাছে সরি চায় আর বলে, আমার ভুল হয়ে গেছে। আসলে অন্যরা তোমার নামে অনেক বাজে কথা বলছিল, ওগুলো আমি মেনে নিতে পারছি না। চেং বলে, আমার নামে তোমার কাছে যে যা কিছু বলবে তুমি সেটাই এত সহজে বিশ্বাস করে নেবে? তুমি আমাকে এসে একবার জিজ্ঞাসা করো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। বলে, কিন্তু ওরা যে কথাগুলো বলেছে সেগুলো তো সত্যি। চেং বলে, ঠিক আছে, এবার থেকে আমার কোম্পানির দায়িত্ব আমিও অনেকটা নিয়ে নেব। তুমি আমার জীবনে একদম নাক গলাতে আসবে না। জিন বলে, তুমি আজকাল পেয়ের সঙ্গে এতটাই বেশি সময় কাটাচ্ছ যে আমার সঙ্গে এইভাবে কথা বলারও সাহস পেয়ে গেছো। চেং বলে, তুমি ঠিক বলেছো, আমি পেয়ের অনেক কাছাকাছি গেছি। জিন বলে, তাহলে তোমার নামে আমি যেগুলো শুনেছি সেগুলো তাহলে সব সত্যি। চেং কিছু না বলে ওখান থেকে যখনই চলে আসছিল, পেছন থেকে জিন বলে যে তুমি কি জানো পেয়ের মা কিভাবে মারা গেছিল? এটা শুনে খুব অবাক হয়ে চেং জিনের দিকে তাকায়। অন্যদিকে পেয়ে আর তার সেই বন্ধুকে দেখা যায়, ওর বন্ধু তখন একটা ছবি দেখছিল যেখানে একটা গোটা কোম্পানির ফলস ফিনান্সিয়াল রিপোর্ট,
আসলে এটা পেই নকল বানিয়েছে যাতে সবাই এটাকেই আসল ভাবে, আর এটা করার পেছনে ওর বড় একটা উদ্দেশ্য আছে, সেটা খুব সহজেই বোঝা যায়। এদিকে চেং যখন জিনের বাড়িতে ছিল তখন জিন বলে, ছোটবেলা থেকে সবাই বলতো যে পেইয়ের মতো আমি ভালো নই, কারণ ও ছিল বড় ছেলে। কিন্তু তুমি জানো কি, আমার মাকে আমার বাবা কোনোদিনও বিয়েই করেনি, সেই জন্য বাইরে সবার সামনে আমি আমার বাবাকে আঙ্কেল বলে ডাকতাম। আমার বাবা আমাকে পরিবারের অংশ বলে মনেই করতো না। এর মায়ের জন্য আমার মা কতটা কষ্ট পেত তুমি জানো? আমার বাবা আমার মাকে ভরসা দিত তাকে নাকি বিয়ে করবে, কিন্তু আমার বাবা কোনোদিনও আমার মাকে বিয়ে করেনি। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিল তিল করে আমার মা শেষ হয়ে গেল। আর আমার মা মরে যাওয়ার পরে আমার বাবা আমাকে সন্তান বলে মেনে নিয়েছিল। সেই সময় আমি আমার বাবাকে খুব ভালো মানুষ মনে করেছিলাম, কারণ আমার বাবা আমাকে বাবা ডাকার অধিকার দিয়েছিল। সেদিন থেকে আমার বাবা আমাকে যা বলতো আমি তাই অক্ষরে অক্ষরে পালন করেছি। চেং বলে, তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলো তো? চেং বলে, পেই কিন্তু নিজের মায়ের মৃত্যুটা কখনো সহ্য করতে পারেনি। আসলে আমার আর আমার মায়ের জন্যই পেইয়ের মাও মারা গিয়েছিল, কারণ পেইয়ের মা সহ্য করতে পারেনি তার হাজবেন্ডের অন্য জায়গায় সম্পর্ক রয়েছে আর তার দ্বিতীয় পক্ষের একটা ছেলেও রয়েছে। আর তুমি কি এটা জানো যে তোমার মা এই সমস্ত কিছুকে সাপোর্ট করেছিল? এটা শুনে চেং একদম অবাক হয়ে যায়। চেং তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় আর বাইরে বেরিয়ে আসে যে সত্যি কি ওর মা এতটা খারাপ ছিল, জিনের বাবার এই সমস্ত অন্যায় সাপোর্ট করতো। তখনই ওর ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। একদিন চেং ওর মায়ের সঙ্গে যখন রাস্তা পার হচ্ছিল তখন একটা গাড়ি এসে ওর মাকে ধাক্কা দেয়। এই অ্যাক্সিডেন্ট দেখে তখন ওখানে একটা বাচ্চা ছেলে আর তার মা দাঁড়িয়েছিল, ওরা দুজনেই তখন সাহায্য করতে আসে। বাচ্চা ছেলেটা চেংকে ধারে সরিয়ে নিয়ে আসে আর এদিকে অ্যাম্বুলেন্সে বারবার করে ফোন করছিল সেই মহিলাটা, যাতে চেংয়ের মাকে বাঁচানো যায়। আর এরপরেই ওখানে গাড়ি ব্লাস্ট করে যায়, তাতে করে চেংয়ের মায়ের সাথে সাথে যে সাহায্য করতে গিয়েছিল মহিলা সেও মারা যায়। আর সেই মহিলা অন্য কেউ ছিল না, সে ছিল পেইয়ের মা, আর এই বাচ্চা ছেলেটা হচ্ছে পেই। সব কথা জানতে পেরে চেংয়ের খুব মন খারাপ হয়ে যায়, কারণ ওর মাকে বাঁচাতে গিয়ে পেই তার নিজের মাকে হারিয়েছিল। ঠিক সেই সময়ই পেই ফোন করে চেংকে, কিন্তু পেইয়ের ফোনটা ধরতে এতটাই অপরাধবোধ হচ্ছিল চেংয়ের, কারণ ওর মাকে বাঁচাতে গিয়েই পেইয়ের মা মারা গেছে। চেং তখন অনেক চিন্তা করার পরে পেইয়ের ফোনটা ধরে। পেই বলে, তুমি কোথায় আছো? চেং তখন বলে, আমি বাড়িতেই আছি। কথাটা বলে কান্না করতে থাকে। আসলে ও এটা পেইকে বুঝতে দেয় না যে ও আসলেই কান্না করছে। চেং বলে, আমি ঠিক করেছি এবার আমরা দুজন মিলে আর পার্টনার হয়ে কাজ করব না। পেই বলে, হ্যাঁ, জিনের বিরুদ্ধে আমাদের আর একসঙ্গে কাজ করতে হবে না। আমি তোমাকে যেটা বলতে চাইছি, এই যখনই নিজের মনের কথাটা বলতে যাবে চেংকে, চেং কথাটা না শুনে বলে, আমি আসলে তোমার সঙ্গে এতদিন সময় কাটিয়েছি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। তুমি হয়তো এটাকে ভুলভাল ভাবছো, তাই আমি বলবো এইসব ভুলভাল চিন্তা আর মাথায় এনো না। এখন থেকে আমরা আবারও আগের মতো অচেনা হয়ে যাব। কথাটা বলেই চেং ফোনটা রেখে দেয়। এদিকে পেই খুব অবাক হয়ে যায় এটা দেখে যে চেং ওর সঙ্গে এগুলো কি কথা বললো। পেই তখন আবারও চেংকে ফোন করে, কিন্তু চেং ফোনটা সুইচ অফ করে দেয়। আসলে চেং পেইয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। সেই সময় শুশু আড়াল থেকে দেখতে পেয়ে যায় যে চেং বসে বসে কান্না করছে। এরপর চেং যখন সেই পুতুলটা নিয়ে খুব কান্না করছিল, কিছুক্ষণের মধ্যেই পেই আর শুশু ওখানে চলে আসে। আসলে শুশু নিজেই পেইকে ডেকে পাঠিয়েছে চেংকে কান্না করতে দেখে। পেই এসে তখন বারবার করে দরজা খুলতে বলে, কিন্তু চেং ঘরের ভেতর থেকে দরজা খোলে না। পেই বলে, কি হয়েছে তোমার? যা হয়েছে তুমি আমাকে বলো, আমরা দুজন মিলে সেই সমস্যার সমাধান করব। এরপরে পেই নিজেই রেগে গিয়ে নিচে চলে আসে আর অপেক্ষা করতে থাকে কখন চেং দরজা খুলবে। শুশু বলে, চেং তো খুব ভালো মেয়ে, তুই কেন চেংকে প্রপোজ করছিস না? তুই তোর মনের কথা বলে দিলে চেং আর কোনোভাবেই তোর থেকে দূরে থাকতে পারবে না। ওদের এই কথাগুলো আড়াল থেকে চেং শুনতে পায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। পেই বলে, কিন্তু চেং কি এত তাড়াতাড়ি জিনের হাত থেকে রক্ষা পাবে? আমার তো মনে হয় জিনের ব্যাপারটা নিয়ে চেং এখনো মনে মনে অনেক ভয় পায়। এই অবস্থায় এখন আমার প্রপোজ করা কি ঠিক হবে? শুশু বলে, সেটাও ঠিক। কথাটা বলে শুশু ওখান থেকে চলে যায়। ও পড়ে উঠতেই যাবে, কিন্তু ও তখন দেখতে পেয়ে যায় ওখানেই চেং দাঁড়িয়ে রয়েছে। তখন চেং চলে আসে পেইয়ের সামনে। ওরা দুজন তখন দুজনের দিকে তাকিয়ে থাকে। পেই বুঝতে পারছে না চেংয়ের কি হয়েছে। ঠিক সেই সময় চেং ওই পুতুলটা পেইয়ের দিকে এগিয়ে দেয়। আসলে যেদিন ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন পেইয়ের মা পেইকে এই পুতুলটা কিনে দিয়েছিল। এরপর ওরা যখন দেখেছিল যে চেংয়ের মাকে গাড়ি ধাক্কা দিয়েছে আর ওরা হেল্প করতে গিয়েছিল, সেই সময় চেং খুবই কান্না করছিল ওর মায়ের জন্য। ঠিক সেই মুহূর্তেই পেই নিজের এই পুতুলটা চেংকে দিয়ে দেয় আর বলে, এই পুতুলটা আমার মা আমাকে দিয়েছে, তাই আমিও তোমাকে দিয়ে দিলাম।
আমি তোমার পাশে আছি, তুমি ভয় পেও না। এই পুতুলটা দেখে পেই চিনতে পারে আর মনে পড়ে যায় সেদিনকার কথা। চেং বলে, তুমি এখন বুঝতে পারছো কেন আমি তোমার সঙ্গে আর থাকতে চাইছি না? এটা শুনে পেই ভীষণ অবাক হয়ে যায়। এরপর পেই আর চেং সত্যি সত্যি ওদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকে না। ওরা দুজনই দুজনের থেকে আলাদা হয়ে যায়। এমনই একদিন পেই যখন মন খারাপ করে বসেছিল, ঠিক সেই সময় ওখানে জিন আসে। জিন বলে, তোর মা কিভাবে মরে গিয়েছিল এতদিনে নিশ্চয়ই তুই সেটা জেনে গেছিস। যার জন্য তোর মা মরে গেল তুই এখন তার পেছনেই কুকুরের মতো ঘুরে বেড়াস। পেই বলে, আমাদের রিলেশনের ব্যাপারে তোকে এত কথা বলতে হবে না। জিন বলে, আমি ছাড়া আর কে কথা বলবে বল? তুই যে আমার গার্লফ্রেন্ডকে নিজের করে নিয়েছিস। একটা কথা শুনে রাখ, চেং শুধুমাত্র আমার আর সারা জীবন আমারই থাকবে। জিন তখন আরও বলে, তুই কি জানিস লিলি ফুলে চেংয়ের অ্যালার্জি রয়েছে? তুই কি জানিস চেং কোরিয়ান খাবার খেতে সবথেকে বেশি ভালোবাসে? তুই কি এটা জানিস ওর ফেভারিট বডি ওয়াশ কোনটা, ওর ফেভারিট শ্যাম্পু কোনটা? কিচ্ছু জানিস না, কিন্তু আমি চেংয়ের ব্যাপারে সব কিছু জানি। এমনকি আমরা দুজন মিলেই সবসময় আমাদের জন্মদিন সেলিব্রেট করি। পেই বলে, এত কিছু জানার পরও তো তোকে চেং ভালোই বাসে না, সেই জন্য চেং আমার কাছে এসেছে। এটা শুনে জিন তখন খুবই রেগে যায় পেইয়ের ওপর। পেই বলে, সত্যিই বলেছি তোকে চেং ভালোবাসে না। জিন বলে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু ও শুধুমাত্র আমারই থাকবে। পেই বলে, তুইও এটা ভুলে যাস না, ওই কার অ্যাক্সিডেন্টটা আমাদের সম্পর্কটাকে খারাপ করতে পারবে না। ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওখানে চেংয়ের কোনো দোষ নেই। আমি জানি তুই এই কথাটা ইচ্ছে করে চেংকে জানিয়েছিস, কারণ তুই ভেবেছিলি যে এইটা জানার পরে চেং আর আমার সম্পর্কটা ভেঙে যাবে। আসলে তুই আবারও সেই বোকার মতোই কাজ করে ফেললি। এটা শুনে জিন খুব রেগে যায় আর বুঝতে পারে যে এত কিছুর পরও ওদের দুজনের সম্পর্ক ও ভাঙতে পারেনি। আর কোনো কথা না বলে জিন ওখান থেকে চলে যায়। পরের দিন চেংকে দেখা যায় অফিসে। ও তখন ইয়ং আর সেই সুসু দুজনের সঙ্গে ইম্পর্টেন্ট কথা বলছিল। তখনই ইয়ং জিজ্ঞাসা করে, আচ্ছা পেয়ের সঙ্গে কি তুই আর যোগাযোগ করিসনি? চেং বলে, অফিসের মধ্যে আমি অন্য কোনো কথা বলবো না। ইয়ং বলে, ঠিক আছে, আমি পেইকে বলে দেবো ও যেন অন্য মেয়ের সঙ্গে প্রেম করে। এটা শুনে চেং মনে মনে রেগে গেলেও কিছু বলে না। সেদিনই অফিস ছুটি হয়ে গেলে ইয়ং চেংকে নিয়ে চলে আসে খুব সুন্দর একটা জায়গায়। বলে, তুই কি জানিস এখানে পেই মাঝে মাঝে এসেই এই পুল গেম খেলে? এটা শোনার পর চেং এখান থেকে চলে যেতে চায়, কিন্তু ঠিক সেই সময় পেই ওখানে চলে আসে। আর আবারও অনেকদিন পর পেইয়ের সঙ্গে চেংয়ের দেখা হয়ে যায়। ওদের দুজনকে একা রেখে সেই জন্য ইয়ং ওখান থেকে চলে যায়। চেং ওখান থেকে চলে যেতেই যাবে, তবে পেই চেংয়ের হাতটা ধরে আটকায়। চেং বলে, আমার হাত ধরার কোনো মানেই হয় না এখন। পেই বলে, সেটা শুধুমাত্র তোমার কাছে। চেং কান্না করতে করতে বলে, তুমি তো সবটা জেনে গেছো, আমার জন্য তোমার মা মারা গেছে, তার জন্য সারা জীবনে তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। তাই প্লিজ আমার সঙ্গে দেখা করা বন্ধ করো, আমাকে সাহায্য করো না। আর আমি এত সাহায্যের দাম দিতে পারবো না। পেই বলে, আমি আমার মাকে হারিয়েছি একটা অ্যাক্সিডেন্টে। সেদিন তো তুমিও তোমার মাকে হারিয়েছো, তাই না? একটা অ্যাক্সিডেন্টে কি কারোর কোনো হাত থাকে? সেদিন তো আমরা দুজনেই খুব ছোট ছিলাম, আমাদের কি কোনো দোষ ছিল? কথাটা শুনে চেং তখন পেইকে শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, এতগুলো দিনে আমি ঠিক কতটা কষ্ট পেয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি ভাবতে পারিনি তুমি আমাকে এতটা বুঝবে, এইভাবে আমাকে আগলে রাখবে। আর এইভাবেই ওদের দুজনের মধ্যে আবারও সমস্ত কিছু ঠিক হয়ে যায়। পরের দিন জিন যখন ওর বাবার সঙ্গে দেখা করতে যায়, ওর বাবা বলে, তুমি যদি লিনসুর সঙ্গে ভালো ব্যবহার করো আর লিনসুকে যদি ভালোবাসতে শুরু করো, তবেই আমি তোমাকে এই কোম্পানিতে রাখবো, না হলে এই কোম্পানি থেকে আমি তোমাকে দূর দূর করে বার করে দেব। এমন কথা শুনে জিনের তো তখন খুব রাগ হয়, কিন্তু ও তোর বাবার মুখের ওপর কখনো কথাও বলতে পারেনি। এরপরে জিন চলে আসে লিনসুর কাছে আর লিনসুর জন্য খুব সুন্দর একটা ডায়মন্ড নেকলেসও কিনে এনেছে, কারণ ওর বাবা বলেছে লিনসুর সঙ্গে ভালো ব্যবহার করলে তবে ও কোম্পানিতে থাকতে পারবে। তবে লিনসু বুঝতে পারে যে জিনকে নিশ্চয়ই ওর বাবা ভুল বুঝিয়ে এখানে পাঠিয়েছে, না হলে যে জিন সবসময় ওকে অপমান করে, ওকে ইগনোর করে, সেই জিন ওর সঙ্গে হঠাৎ করে এত ভালো ব্যবহার কেন করছে। লিনসু তখন জিনের সঙ্গে ভালোভাবে কথা বলে জিন সাথে সাথে একটা নতুন প্রজেক্টের ব্যাপারে লিনসুকে বলে, আর লিনসু বুঝে যায় তার মানে এটার জন্যই জিন ওর কাছে এসেছে। লিনসু এরপর ওখান থেকে যখন চলে যাচ্ছিল, জিন বলে, চলো আজকে আমরা একসঙ্গে ডিনার করি। অন্যদিকে পেই আর চেংকে দেখতে পাওয়া যায় পেই চেংয়ের জন্য খুব সুন্দর একটা নেকলেস নিয়ে এসেছে, যেটা চেংয়ের খুব পছন্দ হয়। পেই তারপর ওই নেকলেসটা নিজের হাতে চেংয়ের গলায় পরিয়ে দেয়।
পেয়ের থেকে এমন ভালোবাসা পেতে চেংয়ের খুব ভালো লাগে। আর সত্যি সত্যি পেয়ে সে নিজেও চেংকে ভালোবেসে ফেলেছে। পেই তখন চেংয়ের জন্য নতুন একটা ছোট পুতুল নিয়ে আসে, আর এবারের পুতুলটাও চেংয়ের খুব ভালো লাগে। আর চেংয়ের খুশি দেখেই পেইও খুশি হয়ে যায়। জিন আর লিনসু চলে এসেছে ডিনার ডেটে। আর তখন লিনসু বলে, তাহলে বলো আজকে কি খাওয়া যায়। জিন বলে, তোমার সঙ্গে আমি ডিনার ডেটে এসেছি, এটাই বড় কথা না। লিনসু বলে, তাহলে তুমি এটা বলছো যে তুমি জোর করেই আমার সঙ্গে এখানে এসেছো। ঠিক ওই একই রেস্টুরেন্টে পেই চেংয়ের সঙ্গে চলে আসে। আর ওদের দুজনকে এইভাবে দেখে জিন তো একদম অবাক হয়ে যায়। লিনসু বলে, তোমরাও আমাদের সঙ্গে জয়েন করো, আজকে জিন সবাইকে ট্রিট দেবে। যেহেতু লিনসু ওদের দুজনকে ইনভাইট করেছে, তাই ওরা দুজনেই সেই টেবিলে বসে পড়ে। পেই আর জিন পাশাপাশি বসে, আর এদিকে লিনসু আর চেং। জিন তখন অবাক হয়ে চেংয়ের দিকে তাকিয়ে রয়েছে, কারণ মনে মনে ও তো চেংকে ভালোবাসে। পেই বলে, নিজের ভাবির দিকে এইভাবে তাকাস না। জিন বলে, আমি কার দিকে কিভাবে তাকাবো সেটা তুই আমাকে শিখিয়ে দিবি না। এই বলে, ভাগ্য আমায় আর চেনকে এক করে দিয়েছে। জিন তখন চেংকে বলে, চেং তুমি সত্যি করে বলো তো, তুমি ওর সঙ্গে কি শুধুই কাজের জন্য রয়েছো? লিনসু তখন চেংকে বলে, আচ্ছা সত্যি কি তোমাদের মধ্যে শুধুমাত্রই কাজের সম্পর্ক? পেই বলে, কেন তোমরা কি এতটাই বোকা? তোমরা কি দেখে বুঝতে পারছো না আমাদের মধ্যে আসলে কি সম্পর্ক? লিনসু বলে, আজকে আমরাও প্রথমবার ডিনার ডেটে এসেছি, জিন আমাকে নিজে নিয়ে এসেছে। পেই এরপর নিজের হাতে চেংকে খাইয়ে দিলে, যেটা জিন মোটেই সহ্য করতে পারে না। কিছুক্ষণ পরে চেং বলে, আমার এখানকার খাবার একদম ভালো লাগে না, চলো আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাই। এই বলে, হ্যাঁ আমি খুব ভালো একটা রেস্টুরেন্ট জানি, চলো ওখানে। এরপর চেং পেয়ের হাত ধরে ওখান থেকে চলে যায়, যেটা জিন মোটেই মেনে নিতে পারে না, কারণ ওদের দুজনকে জিন সহ্যই করতে পারছে না। লিনসু বলে, ওদের দুজনকে একসঙ্গে কিন্তু বেশ মানিয়েছে, তাই না? লিনসুর মুখে এমন কথা শুনেও জিন তো লিনসুর উপর খুব রেগে যায়। পরের দিন চেং অফিসে চলে আসে, আর সেখানে সবাইকে নতুন একটা প্রজেক্টের ব্যাপারে রেডি থাকতে বলে। আর এটাও বলে যে এই প্রজেক্টটা এই কোম্পানির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই সবাই যেন মন দিয়ে কাজ করে। অন্যদিকে জিনকে ওর অফিসে দেখা যায়, ও তখন তার খাঁচার পাখিটা অফিসেই নিয়ে এসেছে, যেটা এতদিন বাড়িতে থাকতো। আসলে কাউকে বন্দি অবস্থায় দেখতে জিনের খুব বেশি ভালো লাগে। কাউকে কষ্ট পেতে দেখলে জিন সেটা দেখে অনেক শান্তি পায়, কারণ সত্যি সত্যি জিন একটা সাইকো। তখনই ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমি আপনার কথা মতো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এরপরে একটা বিজনেস মিটিং দেখা যায়, আর সেখানে সব বিজনেসম্যানরা উপস্থিত ছিল। এখানেই চেং উঠে নতুন একটা প্রজেক্টের প্রেজেন্টেশন দেয়। আর চেং সত্যি সত্যি কনফিডেন্সের সাথে খুব ভালো করেই প্রেজেন্ট করছিল ব্যাপারটা। তখনই একটা বিজনেসম্যান চেংকে বলে যে চেংয়ের পুরো কোম্পানিটা তো এখন জিনের কোম্পানির সাথে মিলে গেছে, তাই চেংকে অপমান করে কথা বলে যে চেংয়ের আসলে কোনো যোগ্যতা নেই আলাদা করে কোম্পানি চালানোর। চেং তখন বুদ্ধি করে ওই লোকটার কোনো কথা পাত্তা না দিয়ে ও প্রেজেন্টেশনটা আবারও চালু করে। চেংয়ের এত সুন্দর প্রেজেন্টেশন দেখে সুসু আর ইয়ং ওরাও খুব খুশি হয়। তখনই পেই খুব রাগ রাগ চোখ দিয়ে চেংয়ের দিকে তাকিয়ে থাকে, আর বলে, এই প্রেজেন্টেশনের ব্যাপারে চেং তো আমাকে কিছু বলেনি। কিছুক্ষণ পরে সেই প্রেজেন্টেশন শেষ হয়ে গেলে ওই লোকটা চেংকে বলে, তুমি তো এই কোম্পানির কেউ নয়, তোমার প্রেজেন্টেশন আমরা কেন শুনবো? এইসব শুনে চেং খুব রেগে যায়, আর বলে, নিজের রেপুটেশনটা আপনি নিজের কাছেই রাখুন, সবার সামনে আমি আপনাকে কিছু বলতে চাই না। এরপরে পেয়ে সেই বন্ধু স্টেজে ওঠে আর অ্যানাউন্স করে যে চেং যেটা প্রেজেন্ট করেছে সেইভাবেই ডিলটা ফাইনাল হবে। যেটা দেখে চেং তো খুব খুশি হয়ে যায়, আর ওই বিজনেসম্যানটা একদমই খুশি হয় না। ওই লোকটা তখন এসে বলে যে ও আসলে খুব বাজে একটা মেয়ে, ওর চরিত্রেরও কোনো ঠিক নেই, তাছাড়া ও তো এই কোম্পানির কেউ নয়। আগে ওর মা বাবা এই কোম্পানিটা চালাতো, কিন্তু এখন তো এই কোম্পানিতে ওর কোনো অধিকার নেই, তাই ও কোনো প্রজেক্টে কেন থাকবে? এটা শুনে বাকি বিজনেসম্যানরাও বলে যে হ্যাঁ এটা তো ঠিক, কোম্পানিতে যদি সে মেম্বার নাই হয় তাহলে ওর হয়ে কেন প্রজেক্টে অন্যেরা কাজ করবে? চেং বলে, আমি এখনো এই কোম্পানির গুরুত্বপূর্ণ মেম্বার। তখনই ওই লোকটা দুটো ছবি দেখায়, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে পেয়ের সঙ্গে চেং রোম্যান্স করছে, আর বলে এই চেং হচ্ছে ওই কোম্পানির বড় ছেলে, তবে এই বড় ছেলের সঙ্গেই চেং নাকি সম্পর্কে জড়িয়েছে। সুসু আর ইয়ং ওরা দুজন মিলেও লোকটাকে যা নয় তাই বলতে থাকে, কিন্তু লোকটার তো কোনো লজ্জা নেই। পেই তখন উঠে দাঁড়িয়ে বলে, আমি চেংকে ভালোবাসি, তাতে কি কোনো সমস্যা আছে? চেং অবাক হয়ে যায় যে পেই সবার সামনে এটা স্বীকার করলো যে ও আসলেই চেংকে ভালোবাসে। ওই লোকটা তখন পেইকেই অপমান করতে থাকে যে পেই অনেক টাকা দেখে চেংয়ের সঙ্গে প্রেম করছে, কারণ চেংয়ের কাছে তো সেরকম টাকা পয়সা নেই, সেই জন্য। পেই বলে, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কার টাকা দেখে ভালোবাসবো বা কি দেখে ভালোবাসবো? আপনার এই অপমানে চেং সমস্ত কিছু মুখ বুজে সহ্য করলেও আমি কিন্তু সহ্য করব না।
ও আমাকে ভালোবাসে, তাই আমার টাকা নেই বলেও আমার সাথে আছে। এইসব শুনে চেং তো একদম অবাক হয়ে যায়। পেই তখন চেংয়ের সামনে আসে আর দাঁড়িয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর এটা আমি তোমাকে সবার সামনে বলছি। এটা শুনে চেং অবাক হয়ে পেয়ের দিকে তাকিয়ে থাকে। আর আমরা দুটো মানুষ যদি একে অপরকে ভালোবাসি তাহলে এখানে কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। চেং এটা দেখে তো ভীষণ হ্যাপি হয়ে যায় যে পেই সবসময় কিভাবে ওর পাশে থাকে। তবে সেই বিজনেসম্যান লোকটা এখনো ওদের দুজনকে অপমান করছিল। চেং তখন সবাইকে একটা কাগজ দেখায়, যেটা দেখে ওখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায়, সাথে সাথে ওই বিজনেসম্যানটাও। ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে বংইউন নামের একটা বিশাল বড় কোম্পানি, যেটার সিইও পেই নিজে। কিন্তু এতদিন পেই এটা কাউকে কখনো জানতে দেয়নি যে ওই কোম্পানির সিইও ও আসলেই। আর এটা জানতে পেরে সবাই অবাক হয়ে যায় যে এত বড় কোম্পানির সিইও পেই। এমনকি এটা চেং নিজেই জানতো না। ও ভাবতো যে পেই শুধুমাত্র একটা ডান্সিং ক্লাব চালায়। চেং মনে মনে ভাবে, তুমি এত বড় সত্যিটা আমার থেকে গোপন করে গেলে। অন্যদিকে এই পুরো ভিডিওটাই দেখতে পেয়ে যায় জিন, যেটা জানতে পেরে যে নিজেই অবাক হয়ে যায়। ও ভাবতেই পারেনি বংইউন, যে কোম্পানিটা এদের কোম্পানির রাইভাল, সেটার সিইও ওর নিজের বড় ভাই পেই। লিনশো তখন জিনকে অপমান করে যে জিন তো তার বাবার কোম্পানি চালায়, তবে পেই নিজে একা একটা কোম্পানিকে এত দূর দাঁড় করিয়েছে। আসলে পেই অনেক বেশি ট্যালেন্টেড। এসব শুনে জিন আরো বেশি করে রেগে যায় লিনশোর ওপর। সেদিনই ওই বিজনেস মিটিং শেষ হয়ে গেলে সবাই মিলে একসাথে বসে এনজয় করছিল। কিন্তু সবার অনেক খুশি থাকলেও চেং মনে মনে খুব স্যাড আছে, কারণ পেই ওর থেকে এত বড় সত্যিটা লুকিয়ে রেখেছিল। আর সেটা শু ইয়ং ওরা দুজনে খুব ভালো করেই বুঝতে পারে। সেদিনই সন্ধ্যা হয়ে গেলে চেং চলে আসে খুব সুন্দর একটা জায়গায়, যে জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর তখনই পেই চলে আসে ওখানে। পেই এসেই চেংকে শক্ত করে জড়িয়ে ধরে। আসলে পেই নিজেও বুঝতে পেরেছে যে চেং ওর ওপর রেগে রয়েছে, সেই জন্যই এত সুন্দর করে সারপ্রাইজ দিচ্ছে, যাতে চেং ওর ওপর আর একটুও রেগে থাকতে না পারে। পেই বলে, আমি তোমাকে আগে থেকেই সরি বলে নিচ্ছি। আসলে এই কথাটা আমি কাউকেই কোনোদিনও জানাইনি, শুধুমাত্র এই কথাটা আমার অ্যাসিস্ট্যান্ট জানতো, আর কেউ না। আর বলো, এই কথাটা তুমি আজকে জানতে পারলে বলে তুমি নিজেও তো সারপ্রাইজ পেয়েছো। কিন্তু চেং তো অনেক রাগ দেখাচ্ছিল ওকে। পেই বলে, তুমি তো এতদিন ভাবতে তোমার বয়ফ্রেন্ডের শুধুমাত্রই একটা ডান্সিং ক্লাব রয়েছে, কিন্তু এখন জানলে তোমার বয়ফ্রেন্ড একটা সিইও। তাহলে বলো, তোমার এখন কেমন লাগছে সিইওর গার্লফ্রেন্ড হতে? চেং বলে, তুমি যদি সামান্য একটা ডান্সিং ক্লাব চালাতে তাতেও আমার কোনো সমস্যা ছিল না। তুমি যেমনই হও আমি তোমাকে তেমনই ভালোবাসি। এটা শুনে পেই খুব খুশি হয়ে যায়। এরপর ওরা দুজনকে জড়িয়ে ধরে, আর তারপরেই প্রথমবার ওরা একে অপরকে ভালোবাসার পরে কিস করে। আর শুধু তাই নয়, ওরা দুজনে একসঙ্গে অনেক অনেক রোম্যান্স করতে থাকে। কিছুক্ষণ পরে চেংয়ের যখন ঘুম ভাঙে, ও তখন পাশে পেইকে দেখতে পায় না, তাই পেইকে খোঁজার জন্য ও রুমের বাইরে বেরিয়ে আসে। সেই সময় পেই কারোর সঙ্গে ফোনে কথা বলছিল যে কিছু একটা ফান্ডিং প্রবলেম হচ্ছে। ওখানে যখনই চেং চলে আসে তখনই তাড়াতাড়ি করে ল্যাপটপটা পেই বন্ধ করে দেয়। চেং বলে, তুমি আমার থেকে কি লুকানোর চেষ্টা করছো? পেই বলে, কিছু না। তখনই ল্যাপটপের ভেতর থেকে একটা মেয়ের আওয়াজ ভেসে আসে। আসলে ভিডিও কলে কথা বলছিল পেই এই মহিলাটির সঙ্গে। পেইকে যাতে এই পোশাকে এই মহিলাটা দেখতে না পায়, সেই জন্যই ল্যাপটপটা বন্ধ করে দিয়েছিল। আর চেং ভাবছিল যে পেই নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সঙ্গে ভিডিও কলে প্রেম করছে, সেই জন্য চেং তখন পেইকে খুব রাগ দেখাচ্ছিল। পেই তখন বলে, আমি ডিসিশন নিয়েছি যে আমার কোম্পানিটা রয়েছে সেটা আমি ইন্টারন্যাশনাল কোম্পানি বানাবো। পুরো পৃথিবীতে প্রত্যেকটা দেশে আমার একটা করে কোম্পানি থাকবে। এটা শুনে চেং তো একদম অবাক হয়ে যায়। আর তার জন্য এখন পেই বেশ কিছু জনের সাথে কথাবার্তাও সেরে রেখেছে। এটা শুনে চেং তখন পেইকে জড়িয়ে ধরে আর বলে, তুমি ঠিক একদিন এটা করতে পারবে, তোমার স্বপ্ন ঠিক পূরণ হবে। তুমি যে এত বেশি ট্যালেন্টেড এটা তো তুমি আগে আমাকে বুঝতেই দাওনি। এগুলো বলেই চেং তখন খুব লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। এইভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। পেই আর চেং নিজেদের রিলেশনে খুবই হ্যাপি। এমনই একদিন চেং অফিস থেকে যখন বাড়িতে ফিরে আসে, ও কোথাও শুশুকে দেখতে পায় না। তবে ও বাড়ির ভেতরে দেখতে পায় ওখানে জিন অনেক আগে থেকে এসে বসে আছে। নিজের বাড়িতে জিনকে এভাবে দেখে খুব অবাক হয়ে যায় চেং। এরপরে জিং বাথটাবে জল ভর্তি করে সেখানে চেংকে বারবার ডুবিয়ে দেয় আর বলে, মজা হচ্ছে তোমার? তোমাকে অত্যাচার করতে না পারলে আমি যে মনে শান্তি পাচ্ছি না। এই কথাগুলো বলতে বলতে জিন তখন চেংয়ের বেশ কিছু ভিডিও আর ছবি নিতে থাকে। জিন বলে, তুমি কি ভেবেছো পেয়ের সঙ্গে তোমার সম্পর্কটা আমি এত সহজে মেনে নেব? পেয়ের অনেক বড় কোম্পানি আছে বলে তুমি ওর সঙ্গে রয়েছো, তাই না? তো টাকার দরকার তুমি বলো, আমি তোমাকে আমার সব কিছু দিয়ে দেবো। এই শরীরটা পেই ছুঁয়ে দেখেছে, তোমার এই ঠোঁটগুলো পেই ছুঁয়েছে, তাই সমস্ত কিছু খুব নোংরা হয়ে গেছে।
তোমার শরীর যদি কেউ ছুঁয়ে দেখে সেটা শুধুমাত্র আমি দেখব, তোমার এই ঠোঁটগুলো যদি কেউ চুমু খায় তাহলে সেটাও শুধুমাত্র আমি খাবো। কথাটা বলে ও তখন চেংকে কিস করতে শুরু করে ও সারা শরীরে নোংরাভাবে হাত বোলাতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ওখানে পেই চলে আসে, আর পেই যখন এদের দুজনকে এইভাবে দেখতে পায় খুবই অবাক হয়ে যায়। পেই এসেই জিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওখানে চেংকে ও জড়িয়ে ধরে, কারণ চেং খুব ভয় পেয়ে গেছে। জিন বলে আজকে আমি তোদের দুজনকে একদম শেষ করে ফেলবো। জিনের কিছু করার আগেই পেই এত বেশি রেগে যায় যে ওর ওপর ও জিনকে খুব মারতে থাকে, আর তারপরে ওখান থেকে চেংকে কোলে তুলে বার হয়ে যায়। জিন সমস্ত কিছু বসে বসে দেখলো কিন্তু কিছুই করতে পারলো না। এরপর চেং যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল পেই ওর পাশেই বসেছিল। আসলে ওর ওপর এতটাই অত্যাচার হয়েছে যে ভেতর ভেতর ওর শরীর খারাপ হয়ে গেছে। চেংকে দেখে পেয়ের তখন অনেক কষ্ট হচ্ছিল। পরের দিন জিনকে দেখা যায় ও তখন চেংয়ের একটা ছবির দিকে অবাক হয়ে তাকিয়েছিল, আর ঠিক সেই সময় ওর সঙ্গে দেখা করতে চলে আসে চেং। চেং বলে তুমি খুব অবাক হচ্ছ আমাকে দেখে, তাই না? কালকের ঘটনার পরও আমি তোমার সঙ্গে আজকে দেখা করতে এসেছি। জিন তখন চেংয়ের হাত দুটো ধরে আর বলে সরি, কালকে আমার মাথা ঠিক ছিল না, আমি খুব রেগে গেছিলাম, তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? তুমি বিশ্বাস করো চেং, আমি তোমাকে খুব ভালোবাসি। চেং বলে ভালোবাসা? তুমি ভালোবাসার মানে বোঝো? তুমি তো আমাকে গত 3 বছর ধরে আটকে রেখে দিয়েছিলে শুধুমাত্র আমার মা বাবার কোম্পানিটাকে নিজের করে রাখবে বলে, যাতে আমি কখনো সেই কোম্পানিটাকে নিজের বলে দাবি করতে না পারি। তুমি কি ভেবেছো আমি তোমার এই উদ্দেশ্যটা বুঝতে পারবো না? জিন বলে বিশ্বাস করো, আমি তোমাকে এই 3 বছর ধরে আটকে রেখেছি, সেটাও শুধুমাত্র আমার বাবার কথায়, কিন্তু তোমাকে আটকে রাখতে রাখতে, তোমার উপর অত্যাচার করতে করতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে সাইকোর কথা বোঝো, অত্যাচার করতে করতে নাকি ভালোবেসে ফেলা যায়। চেং বলে জিন তুমি যদি ভালো মানুষ হতে আমিও তোমাকে ভালোবাসতাম, তো তুমি তো পৃথিবীর সব থেকে বেশি খারাপ মানুষ, তাই তোমাকে আমি কেন, পৃথিবীর কেউ কখনো ভালোবাসতে পারবে না। জিন তখন চেংয়ের পা দুটো ধরে আর বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন কাজ করব না, তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। তুমি যদি এক্ষুনি বলো আমি এক্ষুনি মরে যেতেও পারি, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। পেই তোমাকে কি দিয়েছে বলো? পেই যা দিয়েছে আমি তার থেকেও বেশি কিছু তোমাকে দেব। চেং বলে পেই আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে সম্মান দিয়েছে, ও কখনো আমাকে কোনো কিছুতে জোর করেনি, কোনোদিনও আমার গায়ে হাত তোলেনি। ও যখন আমার গায়ে হাত দিয়েছে সেটা ভালোবাসায় হাত দিয়েছে, আমাকে কখনো কন্ট্রোল করতে চাইনি, ও আমাকে স্বাধীনতা দিয়েছে। তুমি একবার কেন, তুমি 7 বার জন্ম নিলেও ওর মতো কখনো হতে পারবে না। আজকের পর থেকে তুমি শুধুমাত্র আমার শত্রু। কথাটা বলে চেং ওখান থেকে চলে যায়। কিন্তু জিন চিৎকার করে বলে তুমি কি মনে করো ও তোমাকে সত্যি ভালোবাসে? আসলে তুমিও ভালোবাসার মানে বোঝো না, তাই ভাবছো ও হয়তো তোমাকে ভালোবাসে। চেং এসব কথা পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়, আর জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এমনই একদিন চেংকে দেখা যায় ও একটা বিজনেস মিটিং অ্যাটেন্ড করবে বলে যখনই অফিস থেকে বেরোচ্ছিল ওর সামনে ইয়ং আর শুশু চলে আসে, আর বলে যে অদ্ভুতভাবেই পেইকে ওর বাবার সঙ্গে দেখা গেছে, আর ওরা নাকি আজকে মিডিয়াকেও ডেকেছে। এটা শুনে চেং খুব অবাক হয়ে যায়। চেং বুঝতে পারে না পেই হঠাৎ করে ওর বাবার সঙ্গে কেন মিডিয়ার সামনে আসছে। এরপর সেই প্রেস কনফারেন্স দেখা যায় যেখানে পেয়ের বাবা বসেছিল, আর একদিকে লিনসু আর অন্যদিকে পেই বসেছিল। পেয়ের বাবা তখন সবার সামনে পেইকে নিজের ছেলে বলে পরিচয় করিয়ে দেয়, এটাও বলে যে ওর বাবার কোম্পানিতে পেই এবার একটা অংশ পেতে চলেছে। ঠিক সেই সময় ওই প্রেস কনফারেন্সে চলে আসে চেং। চেং ওদেরকে এইভাবে দেখে তো একদম অবাক হয়ে যায়, কারণ এই সবের ব্যাপারে পেই চেংকে কিছুই জানায়নি। এরপর পেয়ের বাবা এটা অ্যানাউন্স করে যে খুব তাড়াতাড়ি লিনসুর সঙ্গে পেয়ের বিয়ে হতে চলেছে। যদিও তার ছোট ছেলে জিনের সঙ্গে লিনসুর এঙ্গেজমেন্ট হয়েছিল, তবে তাদের বিয়েটা ভেঙে গেছে। পেয়ের বাবা তখন সবার সামনে লিনসুর সঙ্গে পেয়ের হাতটাও মিলিয়ে দেয়। তবে এটা দেখে বোঝা যাচ্ছে যে পেই এটা মন থেকে চাইছে না, কিন্তু এই সমস্ত কিছু দেখে চেং তো ভীষণ অবাক হয়ে যায়, আর ও অবাক হয়ে খালি দেখতে থাকে। প্রেস কনফারেন্স শেষ হয়ে গেলে পেয়ের বাবা পেইকে বলে তোমাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে, তাহলে এই কোম্পানির অংশ তুমি পেয়ে যাবে। লিনসু তখন পেইকে বলে তুমি চিন্তা করো না, আমাদের দুজনের বিয়ে হচ্ছে শুধুমাত্র বিজনেসের জন্য, বিয়ের পরেও তুমি চেংয়ের সঙ্গে সম্পর্ক রাখতেই পারো, আমার তাতে কোনো সমস্যা নেই। কথাটা বলে লিনসু ওখান থেকে চলে যায়। পেয়ের বাবা বলে লিনসুর সঙ্গে ভালো আচরণ করবে সব সময়। পেই তো এই বিয়েটা করতে চায় না, তবে কেন ও লিনসুকে বিয়ে করতে রাজি হয়েছে। এরপর পেই যখন চেংয়ের সঙ্গে কথা বলতে আসে, চেং বলে তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি ওই সাইকো জিনের বড় ভাই। পেই বলে আমি শুধুমাত্র ওই কোম্পানিতে নিজের একটা অংশ বানাতে চাই, আর সেটাকে নিয়ে আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, আর কিচ্ছু না।
এই বিয়েটা আমি মন থেকে করছি না। বিয়ে করার পর আমি ওকে কিছু মাস পরে ডিভোর্স দিয়ে দেব, আর তারপরে আবারও তোমাকে বিয়ে করে নেব। চেং বলে, এই একই কথাটা জিনও আমাকে বলেছিল। আমি তো জিনকে কোনোদিনও ভালোবাসিনি, তাই ও কার সাথে বিয়ে করছিল না করছিল তাতে আমার কিচ্ছু যায় আসতো না, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি। তুমি যে আমাকে এইভাবে ঠকাবে আমি এটা কখনো ভাবতেই পারিনি। তোমার জীবন, তুমি কাকে বিয়ে করবে সেটা তোমার ব্যাপার। আজকের পর থেকে তুমি শুধুমাত্র আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করো না। কথাটা বলে চেং খুব কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। মনের কষ্টে চেং চলে আসে একটা বারে, আর সেখানে এসে অনেক ড্রিঙ্ক করতে থাকে। ঠিক সেই সময় ওখানে জিন চলে আসে। জিন বলে যে তুমি এখানে বসে কেন ড্রিঙ্ক করছো? আগে তো তুমি আমার সঙ্গে যখন ছিলে তুমি ঘরের ভেতরে ড্রিঙ্ক করতে। চেং বলে, কারণ তুমি আমাকে বাড়ি থেকে বেরোনোর পারমিশন দিতে না বলে। ওই একইবারে পেই তখন লিনসুকে নিয়ে চলে আসে, আর সেটা চেং দেখতেও পায়। তবে লিনসুর সঙ্গে মোটেই পেই ভালো ব্যবহার করে না। এদিকে জিন বলে, তুমি আমার কথা শোনোনি। দেখো, তুমি পেইকে ভালোবেসেছিলে, বিশ্বাস করেছিলে, আর ও তোমাকে কিভাবে ঠকালো। কিন্তু আমি তোমাকে কখনো ঠকাইনি। আমি তোমাকে বলেছিলাম না পেই তোমাকে কখনো ভালোবাসেনি। জিনের এই কোনো কথাই চেং সেইভাবে পাত্তাই দেয় না। জিন তখন আবারও বলে, তুমি প্লিজ আমার কাছে চলে আসো, আমাকে আর একটা সুযোগ দাও, আমি তোমাকে আর কখনো কষ্ট পেতে দেব না। চেং ওখান থেকে এইসব কথা শুনে উঠে যাওয়ার সময় তখন জিন এসে চেংয়ের গায়ে ওর ব্লেজারটা দিয়ে দেয়। আর শুধু তাই নয়, চেংয়ের কাঁধে হাত রাখে, এটা দেখিয়ে দেখিয়ে পেইকে, যাতে পেই ওদের দুজনকে দেখে জেলাস ফিল করে। আর এই ব্যাপারটা চেং বুঝতে পারে, তাই ও ভান করে যে জিনের সঙ্গে ও আবারও রিলেশনে গেছে। এদিকে ওদের এই সমস্ত কিছু আড়াল থেকে কেউ একজন ভিডিও করছিল, আর এই ভিডিওটাই তখন চলে আসে জিনের বাবার কাছে। পরের দিন সকালেই চেংকে কেউ ফোন করে বলে যে তোর নামে অনেক বাজে বাজে কথা রটেছে। অনলাইনে দেখা যায় যে চেংয়ের বেশ কিছু ছবি যেখানে ও একবার পেয়ের সঙ্গে রোম্যান্স করছে আর আরেক জায়গায় জিনের সঙ্গে রোম্যান্স করছে। এই ছবিগুলো ইন্টারনেটে পুরো ভাইরাল হয়ে গেছে। এদিকে পেই যখন এই ব্যাপারটা জানতে পারে, ও ওর অ্যাসিস্ট্যান্টকে বলে এটা খোঁজ চালাতে যে কে এই কাজটা করেছে, মানে কে এই ছবিগুলোকে ভাইরাল করেছে। এদিকে অফিসের মধ্যেও সবাই মিলে চেংকে নিয়ে আলোচনা করছিল, আর এটাও বলছিল যে চেংয়ের চরিত্র খারাপ, এটা ওটা আরো অনেক কিছু। কিছুক্ষণ পরই জিনের বাবা অফিসে চলে আসে, আর এসে জিনকে খুব মারতে থাকে, কারণ এই ভাইরালগুলো সমস্ত কিছু জিন করেছে। কারণ জিন জানে যে চেংয়ের যদি কোনো জায়গা না থাকে যাওয়ার, তাহলে চেং যেন জিনের কাছেই আসে। এদিকে এই সমস্ত জিনিসগুলো পোস্ট হয়েছে বলে পেয়ের সঙ্গে লিনসুর বিয়েটাও আটকে যেতে পারে। সেই জন্য জিনের বাবা তখন জিনের ওপর খুবই রেগে যায়। জিনের বাবা বলে, আজকের পর থেকে আমার প্রপার্টির একটা কানাকড়িও তুই পাবি না। তবে এইসব শুনে জিন এখন আর ভয় পায় না। এরপর জিনের বাবা ওখান থেকে চলে যায়। জিন তো শুধুমাত্র চেংকে নিজের কাছে পেতে চায়, ওর আর এই দুনিয়ায় কিচ্ছু চায় না। অন্যদিকে পেই আসে চেংয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু চেং তখন পেয়ের সঙ্গে মোটেই ভালো ব্যবহার করে না, কারণ পেই যে অন্য কাউকে বিয়ে করতে চলেছে। তবে পেই চেংয়ের এই রাগটা বুঝতে পারে, কারণ চেং পেইকে ভালোবাসে বলেই হয়তো এতটা বেশি রাগ দেখাচ্ছে। না হলে জিনও তো অন্য কাউকে বিয়ে করছিল, কই ও জিনের ওপর তো এই রাগটা দেখায়নি। আর এই ব্যাপারটা বুঝতে পেরে পেই খুব খুশি হয়ে যায়। পেই এসে তখন চেংয়ের পাশে বসলে চেং ওখান থেকে উঠে সরে যায়, আর বলে, তোমার আর আমার মধ্যে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, তাই তুমি আমার পাশে এইভাবে এসে বসতে পারো না। পেই বলে, তোমাকে তো আমি বলেছি আমি শুধুমাত্র আমার বাবার কোম্পানির নিজের অংশটা পেতে চাই, আর ওটা পাওয়ার পরেই ওই টাকাটা আমি আমার নিজের কোম্পানিতে কাজে লাগাতে পারবো। তাতে করে আমার নিজের কোম্পানিটাকে আমি ইন্টারন্যাশনাল কোম্পানি বানাতে পারবো। তুমি জানো আমি তোমাকে কখনো ঠকাতে পারি না। এটা শুনে তখন চেং হাসে, কারণ ও জানে সত্যি সত্যি পেই আসলেই ওকে অনেক বেশি ভালোবাসে। সেই জন্য চেং আর পেইয়ের ওপর একটু রাগ দেখায় না। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে বিয়ে করার আগে পেই সমস্ত কথাই চেংকে কিন্তু জানিয়েছিল। যেদিন চেং এগুলো জানতে পেরেছিল ও খুব কান্না করছিল, কিন্তু ও মেনে নিয়েছিল এটা ভেবে যাতে স্বপ্ন পূরণ হয় পেইয়ের। আর পেই আলটিমেটলি বিয়েটা করবে না, কারণ বিয়ে করার আগেই ওর বাবার থেকে বুদ্ধি করে কোম্পানির নিজের অংশটা নিজের করে নেবে। তো তারপর থেকেই সবসময় চেং পেইকে সাপোর্ট করে এসেছে। আবারও প্রেজেন্টে সিন দেখানো হয়, ওরা দুজন তখন ওদের দুজনের মধ্যে অনেক খুনসুটি করছিল, আর তারপরেই ওরা দুজন ওখানে অনেক রোম্যান্স করতে থাকে। পরের দিন পেই চলে আসে চেংয়ের বাড়িতে ওর সঙ্গে গল্প করতে, কারণ আজকাল অন্যান্য কাজে এত বেশি ব্যস্ত ওরা দুজনে যে একে অপরের সঙ্গে সময় কাটাতেই পারে না সেইভাবে। আর এমনিতেই ওদেরকে তো লুকিয়ে দেখা করতে হয়, কারণ এটা কাউকে জানতে দেওয়া যাবে না যে পেই এখনও চেংয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। এরপর ওরা দুজনকে কিস করতে থাকে, আর তারপরে অনেক অনেক রোম্যান্স করে। কিন্তু ঠিক সেই সময় কেউ একজন ওদের দরজায় নক করে। ওরা তো খুব ভয় পেয়ে যায় যে এই সময় হঠাৎ করে বাড়িতে কে এলো। চেং তখন তাড়াতাড়ি করে পেইকে একটা জায়গায় লুকোতে বলে, কারণ কাউকে তো জানতে দেওয়া যাবে না যে পেই আর চেং একই ঘরে রয়েছে।
এই সময় শুশু আর ইয়ং চলে আসে চেংয়ের সঙ্গে গল্প করতে। আর এদিকে সোফার তলায় লুকিয়েছিল তখন পেই। ওরা তিনজন মিলে তো দারুণ গল্প করতে শুরু করে, আর এত গল্প করতে থাকে যে চেং ভুলেই গেছে এখানে পেই লুকিয়ে আছে। বেচারা পেই কখন থেকে বসে আছে তো আছে যে কখন ওদের গল্প শেষ হবে, কিন্তু ওদের গল্প শেষ হওয়ার তো নাম নেই। ওরা দুজন মিলে অনেক হ্যান্ডসাম ছেলেদের ছবি নিয়ে এসেছে যাতে চেং এই ছেলেগুলো কারোর সাথে প্রেম করতে পারে, কারণ ওরা তো জানে যে পেই এখন অন্য কাউকে বিয়ে করতে চলেছে, তো চেংয়ের তো একটা বয়ফ্রেন্ডের দরকার যাতে চেং সমস্ত অতীত ভুলে যেতে পারে তাড়াতাড়ি। ঠিক সেই সময় এইসব আর সহ্য করতে না পেরে পেই সবার সামনে চলেই আসে। আর পেইকে এখানে দেখে ইয়ং আর শুশু তো ভূত দেখার মতো চমকে ওঠে। তো সেই সময় চেং আর পেই দুজন মিলে ওদের দুজনকে সত্যিটা বলেই দেয় যে আসলে পেই যে বিয়েটা করছে সেটা ফেক, আর ও মোটেই লিনসুকে বিয়ে করবে না, তার আগেই সমস্ত কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। তার সাথে সাথে কোনো হ্যান্ডসাম ছেলে ছবি ওরা যেন চেংকে না দেখায়, যদি চেং তার সঙ্গে প্রেম করতে শুরু করে তাহলে পেয়ের কি হবে। ওদের দুজনকে এমন একসাথে দেখে খুব খুশি হয়ে যায় শুশু আর ইয়ং। পরের দিন লিনসু আর পেইকে দেখা যায় একটা রেস্টুরেন্টে, আর কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসে চেং। আসলে লিনসু চেং আর পেই দুজনকেই ডেকে পাঠিয়েছে। লিনসু বলে, আমি জানি তোমরা দুজন আমার সামনে ভান করছো যে তোমাদের দুজনের মধ্যে আসলেই সমস্ত সম্পর্ক শেষ, কিন্তু আমি জানি তোমাদের মধ্যে কোনো সম্পর্ক শেষ হয়নি। আসলে ভালোবাসার সম্পর্ক কখনো শেষ হয় না। আর তোমরা দুজনে এটাতেও চিন্তা করো না যে আমি পেইকে বিয়ে করে নেব। আসলে আমি পেইকে বিয়ে করব না, তার আগেই আমি বিদেশে চলে যাব। কথাটা বলে লিনসু ওখান থেকে চলে যায়। তো বোঝা যায় যে লিনসু শেষমেশ মেনে নিয়েছে যে পেই আর চেং যেন একসাথে থাকে। আসলে লিনসু যাকে ভালোবাসতো সে শুধুমাত্র জিন, তবে জিন তো লিনসুকে ভালোবাসলো না, এই জন্য লিনসু নিজেই এখান থেকে সব ছেড়ে চলে যাবে। অন্যদিকে সেই জিন পাগলাকে দেখা যায় ও তো এখনও খালি চেংয়ের নামই জপ করে যাচ্ছে। বলে যে চেং শুধুমাত্র তুমি আমারই হবে। কথাটা বলেই ওর তখন মনে পড়ে যায় চেংকে সেই প্রথম দেখেছিল যেদিন, তারপরে অফিসে যেদিন চেংয়ের সঙ্গে ওর আচমকাই দেখা হয়ে গেছিল। জিন তখন ওখানে থাকা সমস্ত নেকলেস ভাঙতে থাকে যেগুলো ও আসলে চেংয়ের জন্য কিনেছিল। পরের দিন পেই আর চেনকে দেখা যায় ওরা দুজনে প্ল্যানিং করেছে যে কোনো একটা জায়গায় ঘুরতে যাবে, কারণ ওরা দুজন মিলে কোথাও ঘুরতে যায়নি কখনো। আর একটু দূরে গেলে মিডিয়া রিপোর্টাররা ওদের দিকে এতটা নজর দেবে না। প্রথমে ওই বাড়ি থেকে চেং বেরোয় আর চারিদিকে দেখতে থাকে যে মিডিয়ার লোকরা আছে কিনা, কিন্তু তখনই জিন পেছন থেকে আসছিল। এরপর যখনই পেই বেরোতে যাবে ইয়ং এসে জিজ্ঞাসা করে যে চেং কোথায়। পেই বলে, কেন, ও তো নিচে অপেক্ষা করছে। ইয়ং বলে, কই, আমি তো নিচ থেকে এলাম, ওখানে তো আমি চেংকে দেখতে পাইনি। এটা শুনে পেই খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে চেংকে দেখা যায় জিন ওকে বিয়ের একটা গাউন পরিয়ে চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে রেখেছে, আর সেই সময় খুব বৃষ্টিও পড়ছিল। আসলে জিন ঠিক করেছে এভাবেই জোর করে ও চেংকে বিয়ে করে নেবে, তাহলে তো ওদের দুজনকে আর কেউ কখনো আলাদা করতে পারবে না, আর না তো চেং ওকে ছেড়ে চলে যেতে পারবে। জিন বলে, দেখো, আজকে এই খোলা আকাশের নিচে আমি তোমাকে বিয়ে করব, আর তারপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাব, আমাদেরকে আর কেউ কখনো আলাদা করতে পারবে না। জিনের এই কথাগুলো চেং তো কোনোভাবেই মেনে নিতে পারে না। চেং তখন খুব কান্না করে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, কিন্তু জিন ওকে তো ছাড়বেই না। এরপরে জিন সেই গাড়িতে উঠে পড়ে আর ও ওই গাড়ি চাপা দিয়েই চেংকে শেষ করে দিতে চায়, কারণ জীবিত অবস্থায় ও তো চেংকে নিজের করে পাচ্ছে না। ঠিক সেই সময় অন্য একটা গাড়ি জিনের গাড়ির সামনে চলে আসার জন্য জিন নিজেই ভয় পেয়ে গাড়ি থামিয়ে দেয়। আসলে ওই গাড়িতে করে পেই এসেছে চেংকে বাঁচাতে। সেই মুহূর্তেই জিন আর পেইয়ের মধ্যে অসম্ভব মারপিট শুরু হয়ে যায়। জিন আজকে চেংকে শেষ করে দেবে, তারপর নিজেও মরে যাবে, যাতে মৃত্যুর পর ওরা এক হতে পারে। পেই তখন চিৎকার করে বলে, আরে তুই একটা সাইকো হয়ে গেছিস, তোর ডাক্তার দেখানো প্রয়োজন, তুই একটা অসুস্থ মানসিকতার মানুষ, তুই ডাক্তার দেখে আগে সুস্থ হ। কিন্তু জিন তো কোনো কথা মানতে চায় না। তারপর দুজনের সঙ্গে আবারও ফাইট শুরু হয়ে যায়। এসব দেখে খুব ভয় পাচ্ছিল তখন চেং। এই এসে চেংয়ের বাঁধনগুলো যখন খুলছিল তখন জিন বলে, তুমি যেদিন আমার জীবনে এসেছিলে সেদিন আমার সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তোমার মুখটা দেখার পর আমি আবারও নতুন করে বাঁচতে শিখেছিলাম। চেং বলে, জিন তুমি সত্যি অসুস্থ, তোমার ডাক্তার দেখানো প্রয়োজন, তোমার সুস্থ হতে হবে, তুমি মোটেই খারাপ মানুষ নও, তোমাকে শুধুমাত্র একটু সুস্থ হতে হবে। কিন্তু জিন তো মানতে চায় না, ও তো অসুস্থ না, ও তো একদম সুস্থ। চেং বলে, জিন তুমি ভালোবাসার ব্যাপারে কিচ্ছু জানো না। হ্যাঁ, তুমি যখন আমাদের কোম্পানিটাকে নিজের করে নিয়েছিলে তখন আমি সত্যি তোমার কাছে অনেক গ্রেটফুল ছিলাম, কিন্তু তারপর তুমি আমাকে প্রত্যেক দিন যে অত্যাচারটা করতে সেটা আমি কখনো মেনে নিতে পারিনি।
তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা কোনোদিনও ভালোবাসা ছিল না। জৌজিন বলে, আমি এতগুলো বছর ধরে তোমাকে ভালোই বাসিনি। কেন তুমি আমাকে এই কথাটা অনেক দিন আগে বলনি? জিন তখন খুব কান্না করতে করতে ওই রাস্তাতেই বসে পড়ে। জিন বলে, কেন করলে তুমি চেং আমার সাথে এরকম? পেই বলে, জিন এবার আমাদের দুজনকে একা ছেড়ে দে, আমাদের দুজনকে আর এইভাবে বিরক্ত করিস না, সবকিছুর একটা সীমা থাকে। চেং বলে, হ্যাঁ আমাদেরকে তুমি আর কখনো ডিস্টার্ব করো না। সেই সময় ওখানে পুলিশের গাড়ি চলে আসে, যে পুলিশকে পেই নিজে ডেকেছিল এখানে। জিন বুঝতে পারে যে চেং আসলেই কোনোদিনও ওর হবে না। জিন বলে, আচ্ছা আমি শেষবারের মতো একটা প্রশ্ন করতে চাই তোমাকে চেং, আমি যদি প্রথম থেকেই পেয়ের মতো তোমাকে ভালোবাসতাম, সম্মান করতাম, আগলে রাখতাম, তাহলে কি তুমি আমায় ভালোবাসতে? পেই বলে, এখন এইসব প্রশ্ন করার কোনো মানেই হয় না। আর তারপরে ওখানে পুলিশরা অবশেষে চলে আসে। এরপর ঘটনা চলে আসে 1 মাস পরের। ওরা সবাই মিলে গোল হয়ে বসেছিল আর টিভিতে নিউজ দেখছিল যে জিনের বাবা, জিন আর তার সেক্রেটারি, ওদের 3 জনেরই জেল হয়েছে, কারণ ওদের 3 জনের নামে বিভিন্ন রকমের ক্রাইম রয়েছে। জিনের বাবা যে বেশ কিছু মানুষকে খুন করেছে কোম্পানির জন্য। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানে বিয়ের পর পরকীয়া সম্পর্কও ছিল। জিন যে 3 বছর ধরে চেংকে বন্দি করে রেখে ওর ওপর অত্যাচার করত, প্লাস কিডন্যাপও করেছিল। আর জিনের সেক্রেটারি যে আরও বিভিন্ন রকমের অন্যায় কাজ করেছে জিনের কথা মতো। আজকে ফাইনালি এরা খুব শান্তি পেল এই নিউজটা শোনার পর। সবাই মিলে সেই জন্য আনন্দে অনেক সেলিব্রেশন করে। ইয়ং আর শুশু বলে সবার সামনে পেই আর চেংকে কিস করতে। ওরা প্রথমে অনেক লজ্জা করলেও সবাই মিলে খুব জোর করে ওদেরকে, তাই ওরা দুজন কিস করে সবার সামনে দেখিয়ে দেয় যে ওরা আসলেই একে অপরের সাথে খুব ভালো আছে। পরের দিন সকালেই চেং যখন ফোনে বিজনেসের ব্যাপারে কথা বলছিল, সেই সময় সুন্দর সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে ওখানে পেই চলে আসে। আর পেয়ের হাতের রান্না চেংয়ের তো ভীষণ পছন্দ হয়। চেং বলে, প্রত্যেকদিন সকালে এরকমই সুন্দর সুন্দর ব্রেকফাস্ট তুমি আমাকে বানিয়ে দেবে। তখনই পেই একটা গিফট বক্স নিয়ে আসে চেংয়ের সামনে, যেটা দেখে চেং তো খুব খুশি হয়ে যায়। ওটা খুলতেই চেং পেয়ে যায় খুব সুন্দর দেখতে একটা ব্যাগ, আর সাথে সাথে একটা সানগ্লাস। কিন্তু সানগ্লাসের ঢাকনাটা খুলেই ও দেখতে পায় ওখানে একটা গাড়ির চাবি। তো বোঝা যায় যে পেই চেংকে একটা গাড়ি গিফট করেছে, কারণ গাড়ির প্রতি তো চেংয়ের ট্রমা ছিল, যাতে সেই ট্রমাটা চেং পুরোপুরিভাবে কাটিয়ে ফেলতে পারে। এরপর চেং আর পেই দুজন মিলে সেই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। আর এই গাড়িটা চেংয়ের তো ভীষণ পছন্দ হয়। এখন গাড়িতে উঠে চেংয়ের আর একটুও ভয় করে না, কারণ ওর সাথে তো পেই আছে। পেই ইচ্ছে করে এই রঙের গাড়িটা কিনেছে যাতে ওর গাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে যায়, মানে দুটো গাড়ি পাশাপাশি থাকলে যেন বুঝতে পারে যে দুটো গাড়ি একটা কাপেলের। আর তারপর ওরা দুজনকে একসাথে কিস করে। আর তারপর দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন পেই আর চেং দুজনেরই বিয়ে। ওখানে সবাই উপস্থিত ছিল, আর দুজনকে একসাথে বিয়ে করতে দেখে সবাই খুব হ্যাপি হয়ে যায়। আর এইভাবেই সবার সামনে ওদের দুজনের ফাইনালি বিয়েটা হয়েও যায়। আর এই বিয়েতে ওরা দুজনে ভীষণ খুশি। আর তারপরেই বিয়ের নিয়ম অনুযায়ী ওরা দুজন একে অপরকে কিস করে। একসাথে ওদের ক্রাইম পার্টনার হয়ে যাত্রা শুরু হলেও এখন ওরা দুজনে লাইফ পার্টনার হয়ে গেছে। এরপর চেং যখন নিজের হাতের ফুলটা ছড়ে ওটা ধরে ফেলে ইয়ং, তার মানে ইয়ং খুব তাড়াতাড়ি শুশুকে বিয়ে করতে চলেছে। আর এই সুযোগটা হাতছাড়া না করে সবার সামনে ইয়ং ওই ফুলটা দিয়ে শুশুকে প্রপোজ করে বসে। আর এভাবে ইয়ং আর শুশু ওদের দুজনেরও লাভ স্টোরি শুরু হয়ে যায়। ওদের দুজনকে একসাথে দেখে পেই আর চেং খুব খুশি হয়ে যায়। আর ঠিক এরকমই সুন্দর একটা সিনের সাথে সাথে আজকে পুরো ড্রামাটাই শেষ হয়ে যায়। আজকের ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর আরও অনেক ড্রামা পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব তাড়াতাড়ি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তাই আজকের জন্য বাই।